আসসালামু আলাইকুম সবাইকে। সবাইকে আজকের ক্লাসে স্বাগতম জানাচ্ছি। চ্যাট বক্সে অনেকে সালাম দিচ্ছ, ওয়ালাইকুম আসসালাম। অনেকে জানতে চেয়েছো কেমন আছি। আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের ক্লাসে আমাদের সাথে ভোকালে থাকবেন নবনীতা আপু, আর কিউএনএ তে থাকবেন হাসিব ভাইয়া। তোমাদের টপিক রিলেটেড কোনো কোশ্চেন থাকলে তোমরা চ্যাট বক্সে কিউএনএ বক্সে করবে, হাসিব ভাইয়াদের অ্যান্সার দিয়ে দিবেন। আর আপু যদি কোনো কিছু জানতে চায়, আর তোমরা চ্যাট বক্সে রেসপন্স করবে। আসসালামু আলাইকুম আপু, ভাইয়া শুনতে পাচ্ছেন? জি ভাই, শোনা যায়। আমাকে কি শোনা যাচ্ছে? জি আপু, শুনতে পাচ্ছি। আচ্ছা, আমি তাহলে ক্লাস শুরু করি। জি আপু, আমরা শুরু করতে পারি। আচ্ছা। আচ্ছা, অনেকে বলতে কেউ কেউ বলতেছে, অর্ণব বলতেছো যে কিছু কি বলতেছেন। হ্যাঁ, আমরা বলতেছি। আর স্ক্রিন অলরেডি শেয়ার করে আছে, তুমি যদি স্ক্রিনটা দেখতে না পারো তাহলে তুমি ক্লাস থেকে লিভ নিয়ে আবার জয়েন করতে পারো, অথবা তোমার ইন্টারনেট কানেকশনটা চেক করতে পারো। আপু, আমরা কন্টিনিউ করতে পারি। আচ্ছা। আচ্ছা, তোমরা হয়তো আগে আমার ক্লাস কখনো পাও নাই। আমি নবনীতা। আমি বুয়েটে আছি, ট্রিপল ডিতে। আর আমার কলেজ ছিল হলিক্রস কলেজ। তো আজকে আমরা দুইটা চ্যাপ্টার পড়বো, একটা রাসায়নিক বিক্রিয়া আর একটা চ্যাপ্টার 11, যেটা সেটা আম, তো আমরা শুরু করতে পারি তাহলে আজকের ক্লাস। আচ্ছা। প্রথমে আসি যে বিক্রিয়ার দিকের ভিত্তিতে আমরা কি জানি। বিক্রিয়া দুভাগে ভাগ করা যায়। একটা একমুখী বিক্রিয়া আর একটা উভমুখী বিক্রিয়া। একমুখী বিক্রিয়া কি হয়, যে বিক্রিয়কটা পরিপূর্ণভাবে উৎপাদে পরিণত হয়ে যায়। উৎপাদ আবার ব্যাক করতে পারে না বিক্রিয়ক হওয়ার জন্য। হ্যাঁ, এই টাইপের বিক্রিয়াগুলোকে বলা হয় একমুখী বিক্রিয়া। এটাকে আমরা এভাবে রিপ্রেজেন্ট করতে পারি, এ পরিপূর্ণভাবে বিতে কনভার্ট হয়ে গেছে। আর উভমুখী বিক্রিয়াতে কি হয়, উভমুখী বিক্রিয়া বিক্রিয়ক পরিপূর্ণভাবে উৎপাদে পরিণত হয় না, বরং এদের মধ্যে একটা গতিশীল সাম্যাবস্থা বিরাজ করে। অর্থাৎ বিক্রিয়ক উৎপাদ হচ্ছে, আবার উৎপাদ বিক্রিয়ক হচ্ছে, এরকম একটা সাম্যাবস্থা বিরাজ করে। হ্যাঁ। আচ্ছা, একটা রিঅ্যাকশন যদি আমরা দেখি, যে এই যে ক্যালসিয়াম কার্বনেট, এটা থেকে কি তৈরি হয়? ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইড একটা গ্যাস। হ্যাঁ। এখন এই বিক্রিয়াটা যদি আমি বদ্ধ পাত্রে সংগঠন করি, তাহলে কি হবে? ক্যালসিয়াম কার্বনেট, এটা যদি আমি বদ্ধ পাত্রে সংঘটিত করি, তাহলে এই বিক্রিয়াটা উভমুখী বিক্রিয়া হয়ে যাবে। কারণ কি? কারণ আমরা কি জানি, কার্বন ডাইঅক্সাইড যেহেতু গ্যাস, এটা যদি আমি খোলা পাত্রে ঘটাই, তাহলে কার্বন ডাইঅক্সাইড গ্যাস হয়ে উড়ে যাচ্ছে। এই কারণে এরা আবার মিলিত হয়ে ক্যালসিয়াম কার্বনেটে পরিণত হতে পারবে না। বাট এটা যদি আমি বদ্ধ পাত্রে ঘটাই, তাহলে কিন্তু কার্বন ডাইঅক্সাইড উড়ে যাওয়ার সুযোগ পাবে না। সো এরা আবার মিলিত হয়ে ক্যালসিয়াম কার্বনেটে পরিণত হতে পারবে। এটা উভমুখী বিক্রিয়ার একটা এক্সাম্পল ধরতে পারো। আচ্ছা, এখন এই বিক্রিয়াটার দিকে তাকাও। এটা কি? এটা ইথানল। ইথানল। আর এটা কি? ইথানোয়িক অ্যাসিড। ইথানোয়িক অ্যাসিড। আচ্ছা, এই বিক্রিয়ায় কি হয়? আমরা যদি খেয়াল করি, তাহলে কি হয়, এই যে এখান থেকে একটা OH যায়, আর এখান থেকে একটা H যায়। এটা মিলে কি হয়? ওয়াটার প্রডিউস হয়। ওয়াটার, আর সাথে একটা যৌগ তৈরি হয়। এই যৌগের নাম দেখে তোমরা কারা বলতে পারো? CH2, CH3। আচ্ছা, এই যৌগটাকে কি বলা হয় বলো তো? মানে এই যৌগের নাম নর্মালি কি বলা হয়? অ্যাস্টার। হ্যাঁ, এক্স্যাক্টলি। এটার নাম অ্যাস্টার। এই বিক্রিয়াটাও কিন্তু একটা উভমুখী বিক্রিয়া, ঠিক আছে? এটা খেয়াল রাখো। আচ্ছা, এখন আমরা নেক্সট স্লাইডে যাই। আচ্ছা, এই যে তাপের পরিবর্তনের ভিত্তিতে আবার বিক্রিয়া দুই ভাগে ভাগ করা যায়। একটা তাপহারী বিক্রিয়া, আর একটা তাপ উৎপাদী বিক্রিয়া। নাম শুনেই বোঝা যায়, তাপহারী বিক্রিয়াতে কি হয়? তাপ শোষিত হয়। আর তাপ উৎপাদী বিক্রিয়ায় কি হয়? তাপ উৎপন্ন হয়। আচ্ছা, এটাতে মানে দুইটা বিষয় জানা খুবই ইম্পর্টেন্ট। সেটা তাপহারী বিক্রিয়ায় বিক্রিয়কের শক্তি কম থাকে উৎপাদের চেয়ে। বিক্রিয়কের শক্তি, আচ্ছা আমার হাতের লেখা কিন্তু অত ভালো না, ঠিক আছে? যদি বুঝতে না পারো একটু বইলো। বিক্রিয়কের শক্তি লেস দেন উৎপাদের শক্তি। আর তাপ উৎপাদী বিক্রিয়ায় কি হয়? বিক্রিয়কের শক্তি ইজ গ্রেটার দেন উৎপাদের শক্তি। বিক্রিয়কের এনার্জি, আমি ই ফর এনার্জি লিখলাম, শক্তি ইজ গ্রেটার দেন উৎপাদের শক্তি। আচ্ছা, এই তাপহারী বিক্রিয়ায় বিক্রিয়কের শক্তিটা বেশি হইতেছে। আচ্ছা, আমি কি সাইন ঠিক? হ্যাঁ হ্যাঁ, ঠিকই দিছি। আচ্ছা, বিক্রিয়কের শক্তি উৎপাদের শক্তির চেয়ে কম হচ্ছে। হ্যাঁ, এই কারণে কি হয়, ওর এক্সট্রা শক্তিটা উপর থেকে পাবে। এক্সট্রা শক্তিটা ও পরিবেশ থেকে শোষণ করবে। এই কারণে এই বিক্রিয়াকে আমরা তাপহারী বিক্রিয়া নামকরণ করি। আর আমরা বুঝি কেমনে যে বিক্রিয়াটা তাপহারী হচ্ছে? কারণ বিক্রিয়াটা যখন আমরা একটা পাত্রে সংগঠন করি, তখন পাত্রের গায়ে যদি হাত দিই, তাহলে দেখা যায় যে পাত্রটা ঠান্ডা হয়ে গেছে। এখান থেকে বোঝা যায় বিক্রিয়াটা তাপহারী। আর তাপ
উৎপাদিতে কি হয়, যে বিক্রিয়কের শক্তি হচ্ছে বেশি থাকে উৎপাদের শক্তির চেয়ে। তাহলে যখন বিক্রিয়াটা শেষ হয়ে গেছে, বিক্রিয়কের যে এক্সট্রা শক্তিটা ও কি করবে, ও হচ্ছে পরিবেশে ছেড়ে দিবে। এই কারণে দেখা যায় যে যে পাত্রে হচ্ছে সংগঠন করা হচ্ছে বিক্রিয়াটা, ওই পাত্রটা হচ্ছে গরম হচ্ছে। এভাবে আমরা বুঝি যে বিক্রিয়াটা হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া। আচ্ছা, এখন তোমরা একটা কথা আমাকে বলো যে তাপ উৎপাদী বিক্রিয়ায় ডেলএইচ কি হয়, পজিটিভ হয় নাকি নেগেটিভ হয়, একটু বলো তো দেখি। তাপ উৎপাদী বিক্রিয়া হচ্ছে, হ্যাঁ, নেগেটিভ হয়। আচ্ছা আপু, একটু স্লোলি বলেন, দ্বিগুণ স্পিডে বলতেছি। আচ্ছা ঠিক আছে, আমি হচ্ছে স্লোলি বলার চেষ্টা করব। আর আচ্ছা, তাপ হারি বিক্রিয়ায় কি হয়, তাপ উৎপাদী বিক্রিয়ায় যদি ডেলএইচ নেগেটিভ হয়, তাহলে তাপ হারি বিক্রিয়ায় ডেলএইচ হচ্ছে পজিটিভ হবে। এই যে এই দুইটা বিষয় হচ্ছে মনে রাখা অনেক ইম্পর্টেন্ট আর কি, এই দুইটাতে হচ্ছে গন্ডগোল পাকায়ও না। আচ্ছা, আহ এটা যদি বুঝে থাকো তাহলে হচ্ছে আমরা নেক্সট স্লাইডে মুভ করি। এই যে জারণ সংখ্যা নির্ণয়, এই স্লাইডটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে? এটা একটু খেয়াল করো যে প্রথমে কি বলছে, ধাতু সমূহের জারণ সংখ্যা হচ্ছে পজিটিভ হয়, এটা তোমরা জানো, 9-10-এ পড়ছো অনেকবার। অধাতু সমূহের জারণ সংখ্যা হচ্ছে ঋণাত্মক হয়। আচ্ছা, এটা গেল। আর হচ্ছে নিরপেক্ষ পরমাণুর বা মুক্তমূলকের জারণ সংখ্যা শূন্য হয়। আচ্ছা, এই যে স্লাইডে যেগুলা যতগুলা পয়েন্ট আছে, ঠিক আছে, এগুলা কিন্তু হচ্ছে মনে রাখা অনেক নেসেসারি, ঠিক আছে? কারণ হচ্ছে এই কলেজ অ্যাডমিশন টেস্টে এখান থেকে প্রায় মানে প্রতি বছরই হচ্ছে প্রশ্ন আসে, ঠিক আছে? সো হচ্ছে এদিকে একটু খেয়াল রাখো। আচ্ছা, এটা তোমরা জানো। সেকেন্ডটাও হয়তো জানো, নিরপেক্ষ যৌগে হচ্ছে পরমাণুর মোট জারণ সংখ্যা শূন্য হয়। আধান বিশিষ্ট, এটাও জানো। আচ্ছা, এই যে এটা এটা লক্ষ্য করো, ক্ষার ধাতু সমূহের জারণ সংখ্যা হচ্ছে +1 হয়। ক্ষার ধাতু আমরা কাকে বলি, গ্রুপ 1-এর মৌল যারা, গ্রুপ 1-এর মৌল যারা, ওদের হচ্ছে জারণ সংখ্যা +1 হয়। আর মৃৎক্ষার ধাতু সমূহের জারণ সংখ্যা হচ্ছে +2 হয়। মৃৎক্ষার ধাতু হচ্ছে আমরা কাদের বলি, গ্রুপ 2 যারা, তারা হচ্ছে মৃৎক্ষার ধাতু, ওদের জারণ সংখ্যা হচ্ছে +2 হয়। আর ধাতব হ্যালাইডের জারণ সংখ্যা হচ্ছে -1 হয়। আচ্ছা, ধাতব হ্যালাইড কোন গ্রুপে আছে আমাকে একটু বলো তো। আচ্ছা, আরো স্লো বলবো, আচ্ছা ঠিক আছে, 17। হ্যাঁ, আর ধাতব হ্যালাইড হচ্ছে 17 নম্বর গ্রুপে থাকে। আচ্ছা, আম, আচ্ছা এখন পরেরটাতে আসি, সেটা হচ্ছে অধিকাংশ যৌগে হাইড্রোজেনের জারণ সংখ্যা হচ্ছে +1 হয়, কিন্তু ধাতব হাইড্রাইডে হাইড্রোজেনের জারণ সংখ্যা হচ্ছে -1 হয়। আচ্ছা, এটা বলতে কি বোঝায়, হাইড্রোজেন হচ্ছে যখন অধাতুর সাথে থাকে তখন হচ্ছে ওর জারণ সংখ্যা +1 হয়, ও হচ্ছে সিঙ্গেল আছে একটা অধাতুর সাথে, তখন হচ্ছে ওর জারণ সংখ্যা +1 হয়। বাট ও যখন মিঙ্গেল হয়ে আরেকটা ধাতুর সাথে থাকে তখন হচ্ছে ওর জারণ সংখ্যা +1 হয় না, তখন হচ্ছে ওটা -1 হয়ে যায়। যেমন এই যে অ্যামোনিয়ার দিকে তাকাও, অ্যামোনিয়াতে কি নাইট্রোজেন হচ্ছে একটা অধাতু, ঠিক আছে? সো এক্ষেত্রে হাইড্রোজেনের জারণ সংখ্যা হচ্ছে +1 হবে। বাট এই লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, এই যৌগে কি লিথিয়ামও একটা ধাতু, অ্যালুমিনিয়ামও একটা ধাতু। সো এক্ষেত্রে হচ্ছে হাইড্রোজেনের জারণ সংখ্যা +1 হবে না, ওটা হবে হচ্ছে -1, ঠিক আছে? এই পয়েন্টটা ইম্পর্টেন্ট। আর এই যে লাস্টের এই পয়েন্টটা, এটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, একদম সুপার ডুপার ইম্পর্টেন্ট। অধিকাংশ অক্সাইডে অক্সিজেনের জারণ সংখ্যা হচ্ছে -2 হয়, কিন্তু পারঅক্সাইডে জারণ সংখ্যা হচ্ছে -1 হয়। এই যে পারঅক্সাইডের সংকেতগুলো মনে রাখবা, ঠিক আছে, H2O2 K2O2, এটা মনে রাখবা। আর সুপার অক্সাইডে হচ্ছে জারণ সংখ্যা -1 হয়। সুপার অক্সাইডের সংকেত কি, এই যে NaO2 আর KO2। এই সুপার অক্সাইডের সংকেতটা খুবই ভালো মতো মনে রাখো, ঠিক আছে? এখান থেকে হচ্ছে মানে আসতে পারে যে হচ্ছে KO2 এটা কোন টাইপের অক্সাইড, পার অক্সাইড, সুপার অক্সাইড, নাকি নর্মাল অক্সাইড, এরকম আসতে পারে। সো এটা হচ্ছে খেয়াল রাখো। আচ্ছা, সরি, এক মিনিট। আচ্ছা, আমরা হচ্ছে এটাতে ছিলাম। আচ্ছা, তোমাদের জন্য একটা পোল কোশ্চেন আছে, এটার হচ্ছে একটু অ্যান্সার দাও। এটার জন্য হচ্ছে তোমরা 1 মিনিট টাইম পাবা। ক্যালকুলেট করে বুঝে শুনে অ্যান্সার দিও।
আচ্ছা, তোমরা কিন্তু সবাই পার্টিসিপেট করো নাই, যত স্টুডেন্ট আসো সবাই পার্টিসিপেট করো, মানে আন্দাজি হইলেও দাগাও, মানে পার্টিসিপেট করতে তো অসুবিধা নাই, ফ্রি। আচ্ছা, আর 20 সেকেন্ড রাখবো, তারপর হচ্ছে অফ করে দিব। আচ্ছা দেখো তো, এখানে হচ্ছে তোমরা 51% মানুষ হচ্ছে এ দাগাইছো, হ্যাঁ। আচ্ছা, আমরা ক্যালকুলেট করে দেখি আসলে হচ্ছে কাদেরটা ঠিক কাদেরটা ভুল, ঠিক আছে। আচ্ছা, এখানে কি বলছে যে হচ্ছে কোনটির কেন্দ্রীয় মৌলের জারণ মান হচ্ছে অপেক্ষাকৃত কম, হ্যাঁ। আচ্ছা, এখানে আমরা তাহলে এখান থেকে স্টার্ট করি। এখানে সালফার হচ্ছে একটা অধাতু, সো হাইড্রোজেনের জারণ সংখ্যা কি হবে, এখানে +1 হবে, আর হাইড্রোজেন আছে হচ্ছে দুইটা, +1 × 2 +x = 0, সো এখানে x এর ভ্যালু হবে হচ্ছে -2। সেকেন্ডটাতে আসি, এক্স মাইনাস সালফার ডাইঅক্সাইড, অক্সিজেনের কি হয়, -2 হয়, এখানে অক্সিজেন আছে দুইটা, সো 4 হবে, সো এখানে এক্স এর ভ্যালু হবে হচ্ছে +4। সালফিউরিক অ্যাসিডে আসি, +2 +x -4 × 2 = 8 = 0, সো এখানে এক্স এর ভ্যালু কি হবে, +6। আর নাইট্রিক অ্যাসিডে কি হবে, 1 +x -6 = 0, সো এখানে এক্স এর ভ্যালু হবে হচ্ছে +5। আচ্ছা, এখানে দেখে বোঝা যাচ্ছে যে হচ্ছে সবচেয়ে কম জারণ মান কোনটা, x = -2 না, সো এ হচ্ছে কারেক্ট অ্যান্সার হবে। তোমরা হচ্ছে 52% মানুষ সঠিক উত্তর দিতে পারছো। আচ্ছা, আমাকে একটু চ্যাট বক্সে বলো তো, এই যে আহ, লাল কালার ইউজ, লাল ছাড়া কালার ইউজ করেন, আচ্ছা আছে। আচ্ছা, আমাকে বলো তো যে হচ্ছে এই যে মানে 4টা যোগের জারণ সংখ্যা আমরা নির্ণয় করলাম, এটাতে কি তোমাদের কারো অসুবিধা হয়েছে বা বুঝতে পারো না, এরকম কিছু কি ঠিক আছে? আচ্ছা, তাহলে তোমরা হচ্ছে জারণ সংখ্যা নির্ণয় হচ্ছে প্রো, বুঝলাম। তাহলে হচ্ছে আমরা নেক্সট স্লাইডে যাই। আচ্ছা, এখানে তাহলে আমরা একটু ক্যালকুলেট করি। এখানে হচ্ছে +1, এখানে কি বলছে সালফারের জারণ মান কত, +1 +x -8 বলো তো এটা কি 0 হবে? 0 কিন্তু হবে না, কারণ দেখো এখানে হচ্ছে উপরে মাইনাস আছে, মাইনাস মানে কি -1। আমরা হচ্ছে জারণ সংখ্যা নির্ণয়ের চার্টে দেখে আসছিলাম যে হচ্ছে আধান থাকলে মোট জারণ মান হচ্ছে ওই আধানের সমান হয়, এখানে -1 হবে। সো এখান থেকে এক্স এর ভ্যালু ক্যালকুলেট করলে কি আসে, -1 +7 আসে হচ্ছে +6, এটার অ্যান্সার হচ্ছে ঘ। আচ্ছা, এখন এই যে এই টাইপের প্রশ্ন যেগুলো না, যে সমীকরণটি সমতা বিধান, এই টাইপের প্রশ্নে কিন্তু টাইম একটু ওয়েস্ট হয়, ঠিক আছে, মানে ওয়েস্ট হয় বলতে কি একটু টাইম বেশি লাগে, কারণ হচ্ছে তুমি যদি অপশনগুলো মানে চেক করে করে মানে অপশনগুলো বসায় বসায় দেখো যে কোনটা বসায় হচ্ছে সমান হইতেছে, এটা করতে কিন্তু হচ্ছে একটু টাইম লাগে আর কি। তো হচ্ছে আমরা স্টার্ট করি, প্রথমে ক নাম্বার অপশন হবেই না, কারণ হচ্ছে এখানে দেখো প্রথমে বলছে 0। 0 মানে কি, এই যে যে আয়রন অক্সাইড যেটা সেটা আমি নেই নাই, এটা ছাড়া কি এই বিক্রিয়া হবে, তা তো হবে না, সো ক নাম্বার অপশন হচ্ছে হবেই না। সো আমরা খ থেকে শুরু করি, 1623। এখানে আয়রন যদি আমি এক অণু মানে এক অণু আয়রন নেই, 6 অণু হচ্ছে নাইট্রিক অ্যাসিড নেই, আর 2 অণু হচ্ছে এটা নেই, আর এটা হচ্ছে 3টা নেই। এখন ক্যালকুলেট করা শুরু করি। আয়রন হচ্ছে 2টা আছে, এখানে হচ্ছে 2টা গেল। অক্সিজেন দেখো এখানে 3টা আছে, এখানে কয়টা, 3 6 18 যোগ 3 মানে কি 21, আর এখানে কত হয় দেখো তো, 3 3 9, 9 2 18, আর এখানে হচ্ছে আরো 3টা আছে, সো 21। অক্সিজেনও হচ্ছে সমান হইলো। এখন হাইড্রোজেন দেখি, হাইড্রোজেন হচ্ছে এখানে 6টা আছে, এখানেও কত, 3 2 6 গেল, এটাও ঠিক আছে। নাইট্রোজেন 6টা, এখানে দেখো তো নাইট্রোজেন, এই যে এখানে 3 আছে, এখানে 3টা নাইট্রোজেন গেল, সাথে আবার সামনে দেখো 2 আছে, তার মানে কি নাইট্রোজেন হচ্ছে 6টা, ঠিক আছে। আর অক্সিজেন তো আগে ক্যালকুলেট করছো, সো হচ্ছে দেখো এটা কিন্তু মানে খ নাম্বার অপশনে কিন্তু মিলে গেছে, ঠিক আছে। এটা হচ্ছে তুমি যদি খুবই লাকি হও তাহলে দেখা যাবে যে প্রথমটা ক্যান্সেল করার পর পরেরটাতেই হচ্ছে মিলে গেছে, বাট আসলে কিন্তু এটা হয় না। আমার ক্ষেত্রে যেটা হয়তো, এই যে আমাদের অ্যাডমিশন টেস্টে, মানে এই অ্যাডমিশন না, ভর্তি পরীক্ষায় যেটা এরকম সমতাকৃত প্রশ্ন আসতো, আমি মিলাইতে থাকতাম, একদম লাস্ট অপশন যেটা ওইটাতে যায় হচ্ছে সঠিকটা পাইতাম আর কি। সো হচ্ছে এইটাতে হচ্ছে লাকিলি পাই গেছো খ নাম্বার। আচ্ছা, সমতা বিধান কি বুঝতে পারছো একটু বলো তো চ্যাট বক্সে। আচ্ছা, এটা যদি বুঝে থাকো তাহলে পরেরটাতে, আচ্ছা পরেরটা তোমরা বলো তো, এই যে এই বিক্রিয়াটা এটা কি ধরনের বিক্রিয়া, দেখি কেমন পারো। আপু স্পিড কমান, আচ্ছা আমি কি এত স্পিডে বলি? হ্যাঁ খ, এটার অ্যান্সার হচ্ছে খ।
এটা হচ্ছে বিয়োজন বিক্রিয়া। কারণ কি, এই যে ক্যালসিয়াম কার্বনেট ভেঙে হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাই অক্সাইড তৈরি হচ্ছে, সো এটা ডেফিনেটলি হচ্ছে বিয়োজন বিক্রিয়া। আচ্ছা, এখন নেক্সট স্লাইডে যাই। আচ্ছা, এখন হচ্ছে জারণ বিজারণ বিক্রিয়ায় আসি। জারণ বিজারণ বিক্রিয়ায় চারটা ওয়ার্ড মানে একদম মনে রাখা খুব ইম্পর্টেন্ট। তোমরা তো জানোই জারণ বিক্রিয়া মানে কি, ইলেকট্রনের ছাড়ন, ইলেকট্রন ছাড়ন হচ্ছে জারণ, আর বিজারণ মানে কি, ইলেকট্রন হচ্ছে গ্রহণ। আচ্ছা, তোমাদের বেসিক একটু টেস্ট করি, বলো তো বিজারক কি করে, ইলেকট্রন ত্যাগ করে নাকি গ্রহণ করে, একটু বলো তো। আচ্ছা, এই যে মোসাদ্দেক বলছে আপু স্পিড ঠিক আছে, আচ্ছা আমি শুনে খুবই খুশি হইলাম। আচ্ছা, তোমরা হাফ বলতেছো গ্রহণ, হাফ বলতেছো হচ্ছে ত্যাগ, ঠিক আছে। বিজারক আমি যেভাবে মনে রাখতাম সেটা হচ্ছে, বিজারক হচ্ছে বিদ্বান, ঠিক আছে। বিজারক হচ্ছে বিদ্বান, আর বিদ্বান মানুষ কি করে, জ্ঞান দান করে। আর বিজারক তাহলে কি করবে, ইলেকট্রন হচ্ছে দান করবে, ঠিক আছে। আর জারক যেটা, সেটা কি করবে, বিজারকের উল্টা কাজটা করবে। জাস্ট একটা মনে রাখবা, ঠিক আছে, বিজারক হচ্ছে বিদ্বান, ও ইলেকট্রন দান করতেছে, তার মানে জারক কি করবে, এটার উল্টা কাজ করবে, সে কি করবে, ইলেকট্রন হচ্ছে গ্রহণ করবে, ঠিক আছে। এই যে জারণ বিজারণ আর জারক বিজারক, এই চারটা ওয়ার্ড হচ্ছে মাথায় রাখবা, ঠিক আছে। পরীক্ষার হলে গুলাই ফেলো না, তাহলে কিন্তু জানা জিনিস ভুল করে দিয়ে আসলে এটার মতো কষ্ট আর হচ্ছে কিছু হইতে পারে না, ঠিক আছে। আচ্ছা, এই বিক্রিয়া তো হচ্ছে খুবই সহজ একটা বিক্রিয়া, এটা তোমরা ক্লাস 8 থেকে পড়ে আসতেছো। এখানে কি হয়, জিঙ্ক হচ্ছে দুইটা ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক 2+ হয়, আর কপার 2+ কি হয়, দুইটা ইলেকট্রন গ্রহণ করে হচ্ছে কপারে কনভার্ট হয়। সো সামগ্রিক বিক্রিয়াটা হচ্ছে এটা। আর জারণ বিজারণ বিক্রিয়া হচ্ছে অলওয়েজ একসাথে ঘটে, ঠিক আছে। জারণ বিজারণ হচ্ছে একটা যুগপৎ বিক্রিয়া। আর এইখানে হচ্ছে দেখো, যে আয়নের কোনো ইলেকট্রনের মানে কি হয়, আদান প্রদান হচ্ছে না, সেই আয়নটাই কি হয়, দর্শক আয়ন। মানে ওর কোনো চেঞ্জ নাই, ওর লাইফে কোনো চেঞ্জ নাই, ওর আশেপাশের মানুষজন সব সাইন করে ফেলতেছে, ওর কোনো চেঞ্জ নাই, ঠিক আছে। সে কারণে ও হচ্ছে দর্শক আয়ন। আচ্ছা, আমরা হচ্ছে পরের স্লাইডে যাই তাহলে। আচ্ছা, এইটার অ্যান্সার তোমরা দাও, বলো তো এখানে হচ্ছে জারক কোনটা, দেখি পারো কিনা। বলো তো এখানে জারক কোনটা। আচ্ছা, যারা কপার বলতেছো, কপার কিন্তু জারক না এখানে, এই জিনিসটা ভুল করো না, কপার কিন্তু জারক না এখানে। জারক কি করে, ইলেকট্রন গ্রহণ করে, কপার কি কখনো ইলেকট্রন গ্রহণ করবে, এখানে কপার 2+ হচ্ছে ইলেকট্রন গ্রহণ করবে, সো এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। এই যে এই সব জায়গায় কিন্তু হচ্ছে তোমরা ভুল টুল করে পরে হচ্ছে দেখবা নাম্বার কম পাবা, ঠিক আছে। অলওয়েজ মনে রাখবা যে যখন বলা হয় যে জারক কোনটা বিজারক কোনটা, অলওয়েজ হচ্ছে বিক্রিয়কের সাইডে তাকাবা, ঠিক আছে। উৎপাদের সাইডে তাকানো দরকার নেই, ওখানে যা খুশি তাই হোক। অলওয়েজ হচ্ছে বিক্রিয়কের মধ্যে কেউ একজন জারক হবে, কেউ একজন হচ্ছে বিজারক হবে। আর তুমি যেহেতু জানো যে জারক হচ্ছে ইলেকট্রন গ্রহণ করে, আর এখানে কপার 2+ এর পক্ষেই শুধুমাত্র ইলেকট্রন গ্রহণ করা পসিবল, তো এখানে হচ্ছে কপার 2+ জারক। আচ্ছা, এখন পরের স্লাইডে যাই। আচ্ছা, এগুলা হচ্ছে বাচ্চাকালের জিনিস। তোমরা জানো সংযোজন বিক্রিয়ায় কি হয়, দুইটা আলাদা যৌগ একত্রিত হয়ে একটা নতুন যৌগ প্রডিউস করে, সেটাই হচ্ছে সংযোজন বিক্রিয়া। 2H2+O2 হচ্ছে 2H2O। বিয়োজন বিক্রিয়ায় কি হয়, সংযোজন বিক্রিয়ার উল্টা প্রসেস, মানে কি, সংযোজনে কি হচ্ছিল, দুইটা যৌগ মিলে আরেকটা তৈরি হচ্ছিল, বিয়োজনে কি হবে, একটা যৌগ ভেঙে নতুন দুইটা যৌগ তৈরি হবে, এই যে ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাই অক্সাইড। প্রতিস্থাপন বিক্রিয়ায় কি হয়, ওই যে আগের বিক্রিয়া যেটা দেখলা, জিঙ্ক প্লাস কপার সালফেট, জিঙ্ক সালফেট প্লাস কপার, এটা হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া। আর দহন বিক্রিয়া, দহন বিক্রিয়া মানে কি, অক্সিজেনের উপস্থিতিতে কোনো কিছুকে পোড়ানো, সেই বিক্রিয়া হচ্ছে দহন বিক্রিয়া। অক্সিজেনের উপস্থিতিতে অক্সিজেন দ্বারা পোড়ানো, দ্বারা পোড়ানো। আর এই বিক্রিয়ায় হচ্ছে কি হয়, তাপ উৎপন্ন হয়। দহন বিক্রিয়া কিন্তু একটা তাপ উৎপাদী বিক্রিয়া, ঠিক আছে, এটা মনে রাখো। তোমাকে মনে করো প্রশ্নে একটা বিক্রিয়া দিল, ঠিক আছে, তুমি বুঝতেছো এটাতে অক্সিজেন আছে, বাট এখানে কোনো মানে তাপের চেঞ্জ কতটুকু হয়েছে এটা দেওয়া নাই, তোমাকে প্রশ্ন করছে যে এই বিক্রিয়াটা কি টাইপের, তাপ উৎপাদী, তাপহারী না কি বিক্রিয়া, ঠিক আছে। তুমি বুঝতেছো যে এখানে অক্সিজেন আছে, তার মানে এটা দহন বিক্রিয়া, সো তুমি তাপ উৎপাদী দাগাই দিতেই পারবা, কারণ তুমি কি জানো, দহন বিক্রিয়া মানে হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া। আর এটাতে হচ্ছে একটা সূত্র আছে, CxHy x+y/4 O2 xCO2 প্লাস y/2 H2O প্লাস তাপ, ঠিক আছে। এই সূত্রটা হচ্ছে মনে রাখা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। এখান থেকে প্রায় প্রশ্ন আসে। দেখো তো এই সূত্র থেকে এটা কি,
শুধুমাত্র কার্বন আর হাইড্রোজেন থাকে যে সকল যৌগে, ওই সকল যৌগের নাম কি? হাইড্রোকার্বন না? হাইড্রোকার্বনের দহন বিক্রিয়ার সমীকরণ হচ্ছে, তুমি সুন্দর মতো লিখে ফেলতে পারবা যদি এই সমীকরণটা তুমি জানো। তোমাকে যে হাইড্রোকার্বনই দেখ, তোমাকে যদি হচ্ছে C8H কি বলবো 8 × 16 18 মনে করো এরকম একটা যৌগ দিয়ে বলে এটার দহন বিক্রিয়ার সমীকরণ কি হবে, তুমি যদি এই সূত্রটা জানো এটা থেকে হচ্ছে এক্স আর ওয়াই এর মান বসায় লিখে ফেলতে পারবা। ঠিক আছে, আচ্ছা এটা হচ্ছে ইম্পর্টেন্ট, দিয়ে রাখলাম স্টার, পরে যখন স্লাইডটা পাবা দেখে নিও। আচ্ছা এখন এটাতে যাই। আচ্ছা জারণ বিক্রিয়া বা জারণ বিজন বিক্রিয়া বা রেডক্স বিক্রিয়া যদি ইলেকট্রনের আদান প্রদান হয়, তাহলে নন রেডক্স বিক্রিয়ায় কি হবে? ইলেকট্রন আদান প্রদান হবে না। ইজি বিষয়, ঠিক আছে। আর এখানে হচ্ছে এই যে জারণ সংখ্যার ইলেকট্রনের আদান প্রদান যদি না হয়, তাহলে কি জারণ সংখ্যার কোনো পরিবর্তন হবে? হবে না। তো যেহেতু ইলেকট্রনের আদান প্রদান হয় না, তার মানে জারণ সংখ্যার হচ্ছে পরিবর্তন হয় না। আচ্ছা এখন হচ্ছে বিভিন্ন প্রকার নন রেডক্স বিক্রিয়া দেখি। প্রথমে হচ্ছে প্রশমন বিক্রিয়া। প্রশমন বিক্রিয়া মানে কি? অ্যাসিড অ্যান্ড বেজের রিয়াকশন। অ্যাসিড এবং ক্ষারের বিক্রিয়ায় লবণ ও পানি তৈরি হয়, এই বিক্রিয়াই হচ্ছে প্রশমন বিক্রিয়া। ঠিক আছে, আচ্ছা তোমাকে একটা প্রশ্ন যদি জিজ্ঞেস করে প্রশমন বিক্রিয়ায় যে তাপের পরিবর্তনটা হয় এটার উৎস কি, ঠিক আছে, এটার অ্যান্সার হবে যে প্রশমন বিক্রিয়ায় এই যে পানিটা তৈরি হইতেছে না, এই পানিটা প্রডিউস হওয়ার জন্য যে পরিমাণের তাপের পরিবর্তন হচ্ছে ওইটাই হচ্ছে প্রশমন বিক্রিয়ায় পরিবর্তিত তাপ। ঠিক আছে, অর্থাৎ প্রশমন বিক্রিয়ায় যে তাপের পরিবর্তনটা হয় ওইটার উৎস হচ্ছে এই যে পানি। ঠিক আছে, এটা হচ্ছে এটার অ্যান্সার। আর প্রশমন বিক্রিয়া দেখো কোনো জারণ মানে জারণ সংখ্যার কিন্তু কোনো চেঞ্জ হচ্ছে না। এখানে এইচ এর মান H+, এখানে Cl-, এখানেও Na+, OH-, এটা তো দেখো সেম সেম আছে। এটাকে ভাঙায় লেখো H+, OH-, কোনো চেঞ্জ নাই, সব সেমই আছে। আচ্ছা এখন পরেরটাতে আসি, সেটা হচ্ছে অধঃক্ষেপণ বিক্রিয়া। অধঃক্ষেপণ বিক্রিয়ায় কি হয়? একটা উৎপাদ কি থাকে? সলিড থাকে। একটা উৎপাদ সলিড থাকে। সলিড যখন থাকে তখন কি হয়? সে হচ্ছে বিক্রিয়ার পাত্রে কি হয়? তলানি পড়ে। ঠিক আছে, সে হচ্ছে বিক্রিয়ার পাত্রে। আচ্ছা তোমরা এত কি লিখতেছো চ্যাট বক্সে? আচ্ছা উৎপাদ হচ্ছে সলিড হয় তখন কি হয়? বিক্রিয়ার পাত্রে হচ্ছে তলানি পড়ে। আচ্ছা এখন এটার দিকে তাকাও, সোডিয়াম ক্লোরাইড আর হচ্ছে সিলভার নাইট্রেট, এই বিক্রিয়ায় কি তৈরি হবে? NaNO3 প্লাস AgCl। ঠিক আছে, এখানে AgCl যেটা সেটা হচ্ছে সলিড। ঠিক আছে, AgCl হচ্ছে সলিড, সো এটা হচ্ছে অধঃক্ষিপ্ত হয় আর কি। আর এখানে সোডিয়াম নাইট্রেট এটা হচ্ছে দর্শক আয়ন হিসেবে ঘুরে বেড়ায় আর কি। আর এটার দিকে তাকাও, সোডিয়াম সালফেট আর বেরিয়াম ক্লোরাইড, এটা তোমরা জানো প্রতিস্থাপন বিক্রিয়া তো হবেই, বেরিয়াম সালফেট তৈরি হবে আর হচ্ছে 2NaCl প্রডিউস হবে। এখানে হচ্ছে NaCl এরকম দর্শক আয়ন, আর বেরিয়াম সালফেট যেটা সেটা হচ্ছে অধঃক্ষিপ্ত হবে। আচ্ছা তোমরা হচ্ছে কোনটা অধঃক্ষিপ্ত হবে এটা বোঝার উপায় হচ্ছে সিলভার, তারপর হচ্ছে বেরিয়াম, তারপর হচ্ছে লেড। ঠিক আছে, এই টাইপের যৌগগুলার যখন ক্লোরাইড বা সালফেট থাকবে সেগুলা হচ্ছে মনে করবা সেগুলো হচ্ছে অধঃক্ষেপ, মানে অধঃক্ষেপ হিসেবে জমা পড়বে আর কি। ঠিক আছে, AgCl, বেরিয়াম ক্লোরাইড বা হচ্ছে বেরিয়াম সালফেট বা হচ্ছে লেড সালফেট, এই টাইপের যৌগগুলো হচ্ছে নর্মালি কি হয়? অধঃক্ষিপ্ত হয়। ঠিক আছে, এই ব্যাপারটা মনে রাখো। আচ্ছা এখন হচ্ছে নেক্সট স্লাইডে যাই। আচ্ছা এখন এখানে বলছে কোনটি কি ধরনের বিক্রিয়া ব্যাখ্যা করো। এক নাম্বারটা তোমরা বলো তো দেখি, এক নাম্বারটা কয়জন পারো? এক নাম্বারটা দেখো তো, বেরিয়াম সালফেট হচ্ছে সলিড, তাহলে এটা কি বিক্রিয়া হবে? অধঃক্ষেপণ, এটা ডেফিনেটলি অধঃক্ষেপণ বিক্রিয়া হবে। অধঃক্ষেপণ বিক্রিয়া। আচ্ছা এখন 2 নাম্বারের দিকে তাকাও, 2 নাম্বার আর 3 নাম্বার, ঠিক আছে, এই দুইটা একটু ভালো মতো খেয়াল করবা। ঠিক আছে, তোমরা কি আদ্র বিশ্লেষণ এই বিক্রিয়ার নাম শুনছো কখনো? আদ্র বিশ্লেষণ। আর্দ্র বিশ্লেষণ কি হয়? আর্দ্র বিশ্লেষণ ওয়ার্ডটার অর্থ হচ্ছে, আর্দ্র মানে কি? ময়েশ্চার বা পানি। ঠিক আছে, পানির উপস্থিতিতে বিশ্লেষণ মানে কি? ভাঙন। পানির উপস্থিতিতে ভাঙতেছি, এই টাইপের বিক্রিয়া হচ্ছে আর্দ্র বিশ্লেষণ বিক্রিয়া। এখানে সিলিকন আর ক্লোরাইড, ঠিক আছে, সিলিকন হচ্ছে পজিটিভ চার্জ বিশিষ্ট, ক্লোরাইড হচ্ছে নেগেটিভ চার্জ বিশিষ্ট। পানিতেও কি আছে? একটা পজিটিভ চার্জ বিশিষ্ট H+ আর নেগেটিভ চার্জ বিশিষ্ট OH- আছে। এখানে পজিটিভ অলওয়েজ হচ্ছে অপোজিট অ্যাট্রাক্টস। ঠিক আছে, এটা তো তোমরা জানোই। পজিটিভ হচ্ছে নেগেটিভকে অ্যাট্রাক্ট করবে। ঠিক আছে, এই যে ও হচ্ছে সিলিকন আর OH- এর সাথে একত্রিত হয়ে এটা ফর্ম করবে, আর এই যে Cl- সেটা হচ্ছে H+ এর সাথে একত্রিত হয়ে HCl ফর্ম করবে। ঠিক আছে, এই যে দেখো অপোজিট আয়ন গুলা অ্যাট্রাক্ট করে হচ্ছে নতুন দুইটা যৌগ তৈরি হয়েছে। আর এই যে সিলিকন সিলিকন টেট্রাক্লোরাইড, এটা ভাঙছে কি কারণে? এই পানির উপস্থিতি তো ভাঙছে, তাই না? এই পানিটাই হচ্ছে কাবাব মিয়ার হাড্ডি হয়ে ওদের দুইজনের মাঝখানে ভাঙন ধরাইছে। সো এই কারণে এই বিক্রিয়াকে বলা হয় হচ্ছে আদ্র বিশ্লেষণ বিক্রিয়া। ঠিক আছে, আচ্ছা এর পরের বিক্রিয়া যেটা সেটা হচ্ছে এই টাইপের বিক্রিয়া হচ্ছে পানি যোজন বিক্রিয়া। ঠিক আছে, পানি যোজন বিক্রিয়া।
কেন হচ্ছে পানি যোজন বিক্রিয়া বলা হয়? কারণ দেখো এখানে কিন্তু এই পানি, এদের মধ্যে কোনো ভাঙন ধরায় নাই, ঠিক আছে, জাস্ট এই জিঙ্ক সালফেটের সাথে ও হচ্ছে অ্যাড হয়ে গেছে, সাত পানি হচ্ছে জাস্ট অ্যাড হয়ে গেছে, ওর কোনো চেঞ্জ করে নাই। এই কারণে হচ্ছে এই বিক্রিয়াকে বলা হচ্ছে পানি যোজন বিক্রিয়া। আর যদি পানি হচ্ছে কারো মধ্যে ভাঙন ধরায় নতুন দুইটা যৌগ তৈরি করে, তাহলে সেই বিক্রিয়া হচ্ছে আদ্র বিশ্লেষণ বিক্রিয়া, ঠিক আছে। একটু বলো তো চ্যাট বক্সে এই দুইটা বিক্রিয়ার মধ্যে ডিফারেন্স বুঝতে পারছো কিনা? অভিষেক, একটু স্লোলি। আমি আসলে মনে হয় স্লোলি, আচ্ছা ঠিক আছে, তাও চেষ্টা করতেছি আর কি, আমি কিন্তু আসলে স্লোলি বলতেছি তাও হচ্ছে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। আম, আচ্ছা, ম্যাক্সিমাম মানুষ হচ্ছে বুঝতে পারছো। তাহলে হচ্ছে 4 নাম্বার বিক্রিয়ার দিকে তাকাও। 4 নাম্বারে দেখো তো, এখানে ক্লোরিন যেটা, এটার জারণ সংখ্যা কি? 0। এইচ প্লাস যেটা, আমরা কি জানি এইচ এর হচ্ছে প্লাস, আর সালফেটের কি হয়, এখানে দুইটা আছে, সো হচ্ছে 2H প্লাস হবে, সালফেট হবে 2 মাইনাস। এখানে যাই দেখো সালফার সিঙ্গেল আছে, সিঙ্গেল মানে কি, ওর জারণ অবস্থা কি? শূন্য। সিঙ্গেলদের সবকিছুই শূন্য। আর এখানে এখানে HCl যেটা, এখানে এইচ এর হচ্ছে H প্লাস আর এটা হচ্ছে Cl মাইনাস। তার মানে কি, এটার কি জারণ সংখ্যা পরিবর্তন হয়েছে? জারণ সংখ্যা যেহেতু পরিবর্তন হয়েছে, তার মানে কি, এটা হচ্ছে জারণ বিজারণ বিক্রিয়া। জারণ বিজারণ বিক্রিয়া। দেখো তো এখানে কিন্তু শুধু সালফার আর ক্লোরিন যেটা, এই দুইটার জারণ সংখ্যা কিন্তু পরিবর্তন হয়েছে, ঠিক আছে। এই হাইড্রোজেন আয়ন যেটা, ওর কিন্তু পরিবর্তন হয় নাই, ঠিক আছে। সো এখানে H প্লাসটা হচ্ছে দর্শক আয়ন, ঠিক আছে, এটা মনে রাখো। আচ্ছা, এখন হচ্ছে নেক্সট স্লাইডে যাই। আচ্ছা, এটাতে দেখো এই এই তিনটা বাংলা কথা, মানে বাংলা কথা বলতে এই তিনটা সংজ্ঞা হচ্ছে একটু মনে রাখবা, ঠিক আছে। স্টুডেন্ট লাইফে এই তিনটা সংজ্ঞা হচ্ছে আমার খুবই মানে উল্টা পাল্টা লাগে যাইতো আর কি। আচ্ছা, শত, শত মানে কি? নিজ, ঠিক আছে। শত জারণ বিজারণ বিক্রিয়া, তার মানে কি, এটাতে বিক্রিয়ক হচ্ছে একটাই থাকবে। ওই একটা বিক্রিয়ারই, মানে একটা বিক্রিয়কেরই দুইটা পরমাণুর মধ্যে জারণ বিজারণ ঘটবে, ঠিক আছে। এটার দিকে তাকাও, এই যে পটাশিয়াম নাইট্রেট, বিক্রিয়ক একটাই। এখানে পরমাণু দেখো, নাইট্রোজেন একটা পরমাণু, অক্সিজেন একটা পরমাণু। এখানে নাইট্রোজেনের জারণ সংখ্যা ছিল +5 আর অক্সিজেনের ছিল হচ্ছে -2। এখান থেকে এটা প্রডিউস হয়েছে আর এটা প্রডিউস হয়েছে। দেখো তো এখানে নাইট্রোজেন যেটা, ওর জারণ সংখ্যা +3 হয়ে গেছে, আর অক্সিজেনের কি হয়েছে? 0 হয়ে গেছে। তার মানে কি, একটা বিক্রিয়কেরই দুইটা পরমাণুর জারণ সংখ্যার পরিবর্তন হয়েছে, ঠিক আছে। এই কারণে এটা হচ্ছে শত জারণ বিজারণ বিক্রিয়া, মানে নিজের মধ্যেই জারণ বিজারণ ঘটতেছে, এই কারণে হচ্ছে এটাকে শত জারণ বিজারণ বিক্রিয়া বলা হয়। এরপরে আসো সামঞ্জস্যতা বিক্রিয়া। এটাতে কি হয়, যে দুই বিক্রিয়ক পদার্থে থাকা একই মৌলের ভিন্ন জারণ অবস্থা বিশিষ্ট দুটি পরমাণু। মানে কি, দেখো এখানে বিক্রিয়ক থাকবে দুইটা, ঠিক আছে, বিক্রিয়ক থাকবে দুইটা, বাট মৌল কিন্তু একটাই, ঠিক আছে। একটা মৌল নিয়ে আমরা চিন্তা করব। এখানে মৌলটা কি? সালফার, ঠিক আছে। এই বিক্রিয়কের সালফারের জারণ অবস্থা কি? -2। সেকেন্ড বিক্রিয়কে সালফারের অবস্থা কি? +4। এই দুইটা মিলায়ে উৎপাদে দেখো কি হয়ে গেছে? 0 হয়ে গেছে, ঠিক আছে। তার মানে কি, দুইটা ভিন্ন জারণ অবস্থা একটা সাধারণ জারণ অবস্থায় রূপান্তরিত হয়ে গেছে। এভাবে হচ্ছে ওদের মধ্যে একটা সিমেট্রি আসছে। এই কারণে হচ্ছে এই বিক্রিয়াকে বলা হয়েছে সামঞ্জস্যতা বিক্রিয়া। এটা মনে রাখার উপায় কি, বা মানে দেখবা যে দুইটা বিক্রিয়ক থাকবে, আলাদা আলাদা জারণ অবস্থা থাকবে, দুইটা আলাদা জারণ অবস্থা একটা নর্মাল সাধারণ জারণ অবস্থায় রূপান্তরিত হয়ে যাবে। এই বিক্রিয়াই হচ্ছে সামঞ্জস্যতা বিক্রিয়া। আর এই বিক্রিয়ার উল্টা রূপটাই হচ্ছে অসামঞ্জস্যতা বিক্রিয়া, ঠিক আছে। অসামঞ্জস্যতা বিক্রিয়ায় কি হয়, একটা জারণ অবস্থা দুইটা ভিন্ন ভিন্ন জারণ অবস্থায় পরিণত হয়ে যায়, ঠিক আছে। এই যে দেখো এখানে ক্লোরিনের জারণ অবস্থা ছিল 0, এটাই হচ্ছে উৎপাদে যায় দুইটা ভিন্ন জারণ অবস্থায় রূপান্তরিত হয়ে গেছে, ঠিক আছে। -1 হয়ে গেছে একটা, +5 হয়ে গেছে একটা। সো কি, এদের মধ্যে একটা এসিমেট্রি এসে পড়ছে। সো এই কারণে হচ্ছে এটাকে বলা হচ্ছে অসামঞ্জস্যতা বিক্রিয়া। আর এই যে এক্সাম্পল যেটা আছে না, এক্সাম্পল গুলা হচ্ছে একটু মনে রেখে যাও, পরীক্ষার আগে দেখে যাও যে হচ্ছে কোনটা কোন বিক্রিয়া। কারণ হঠাৎ করে যদি পরীক্ষায় এরকম হুট করে একটা বিক্রিয়া দিয়ে বলে যে কোনটা সামঞ্জস্যতা কোনটা অসামঞ্জস্যতা, ওইটা হচ্ছে একটু মানে তোমার ক্যালকুলেট করতে টাইম লাগবে। সো যদি মেমোরাইজ করে যাও তাহলে মানে কম টাইমে তুমি অ্যান্সার করে দিতে পারবা, ঠিক আছে। আচ্ছা, এই স্লাইডটা কি বুঝছো? একটু বলো তো। আপু লাস্টেরটা বুঝি নাই, লাস্টেরটা কি? অসামঞ্জস্যতা বিক্রিয়া। আচ্ছা, এটা বুঝো নাই? অসামঞ্জস্যতা বিক্রিয়াতে কি হয়, একটা জারণ অবস্থা দুইটা আলাদা জারণ অবস্থায় রূপান্তরিত হয়ে যায়, ঠিক আছে। আর সামঞ্জস্যতা বিক্রিয়ায় হচ্ছে দুইটা আলাদা জারণ অবস্থা একটা সাধারণ জারণ অবস্থায় রূপান্তরিত হয়। জাস্ট একটা মনে রাখবা, একটার সংজ্ঞা মনে রাখবা, ওইটার অপোজিটটাই হবে হচ্ছে অন্যটা, ঠিক আছে। জাস্ট সামঞ্জস্যতা বিক্রিয়া যেটা, এটার সংজ্ঞাটা মনে রাখবা তুমি, তাহলে অসামঞ্জস্যতাটা নিজেই পারবা আর কি, ঠিক আছে। যে কোনো একটা মনে রাখার চেষ্টা করবা। সামঞ্জস্যতাতে কি হয়, যে
দুইটা আলাদা জারণ অবস্থা একটা সাধারণ জারণ অবস্থা প্রাপ্ত হয়। এটাতে যদি এই কাহিনী হয় তার মানে কি অসামঞ্জস্যতাতে তার অপোজিট ঘটনা ঘটতেছে। আর একজন বলছো যে শত জারণ বিজারণ বিক্রিয়া বুঝো নাই, শত মানে হচ্ছে নিজ, তার মানে কি এখানে বিক্রিয়ক হচ্ছে একটা থাকবে, ওই একটা বিক্রিয়কের মধ্যেই হচ্ছে ওর নিজের পরমাণুগুলোর মধ্যে জারণ বিজারণ সংঘটিত হবে আর কি। এই টাইপের বিক্রিয়া হচ্ছে শত জারণ বিজারণ বিক্রিয়া। আচ্ছা, আই হোপ বুঝতে পারছো। আচ্ছা, এই টাইপের বিক্রিয়া যদি মনে করো পরীক্ষা দিয়ে বলে যে কোনটা শতজারণ বিজারণ বিক্রিয়া, দেখবা হচ্ছে যেটাতে বিক্রিয়ক একটা থাকবে, বিক্রিয়ক একটি বিক্রিয়ক একটি থাকবে, সেটাই হচ্ছে শতজারণ বিজারণ বিক্রিয়া হবে আর কি। ঠিক আছে, একটা বিক্রিয়ক দেখলে ওই চোখ বন্ধ করে ওটা দাগাই দিবা, বাকিগুলোর দিকে তাকানোরই দরকার নাই। আচ্ছা, এখন হচ্ছে এটাতে আসি। আচ্ছা, বিক্রিয়ার হার, বিক্রিয়ার হারের সংজ্ঞা হচ্ছে এভাবে দেওয়া হয়, রেট অফ চেঞ্জ অফ কনসেন্ট্রেশন ডিভাইডেড বাই রেট অফ চেঞ্জ অফ টাইম। মানে কি, এটা হচ্ছে ডেলসি। ডেলসি মানে হচ্ছে কি ঘনমাত্রার পরিবর্তন, ঘনমাত্রার পরিবর্তন, আর নিচে হচ্ছে সময়ের পরিবর্তন। হার মানে কি, মানে সময়ের সাথে কোনো কিছুর পরিবর্তন, এটাকেই তো হচ্ছে আমরা হার বলতেছি, তাই না? আর বিক্রিয়ার হার কি, সময়ের সাথে ওর ঘনমাত্রার কিরকম পরিবর্তন হচ্ছে সেটাই হচ্ছে বিক্রিয়ার হার, সময়ের পরিবর্তন। আচ্ছা, উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রে কি হয়, সম্মুখমুখী বিক্রিয়ার বেগ আস্তে আস্তে হচ্ছে হ্রাস পেতে থাকে, আর পশ্চাৎমুখী বিক্রিয়ার বেগ যেটা সেটা হচ্ছে আস্তে আস্তে বৃদ্ধি পেতে থাকে। আচ্ছা, উভমুখী বিক্রিয়ায় যে সাম্যাবস্থাটা বিরাজ করে, ঠিক আছে, সাম্যাবস্থা যে বিরাজ করে এটাতে মনে রাখো যে রেট অফ ফরওয়ার্ড রিঅ্যাকশন ইজ ইকুয়াল টু রেট অফ ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন। ঠিক আছে, সাম্যাবস্থায় কি হয়, সম্মুখ বিক্রিয়ার বেগ আর পশ্চাৎ বিক্রিয়ার বেগ হচ্ছে সমান হয়। ঠিক আছে, বাট ঘনমাত্রা কিন্তু সমান হইতেও পারে নাও হইতে পারে। ঠিক আছে, এই পয়েন্টটা হচ্ছে অত্যন্ত ইম্পর্টেন্ট। ঘনমাত্রা সমান হতেও পারে নাও হতে পারে, কি অবস্থায়, সাম্যাবস্থায়। বাট রেট হচ্ছে সমান হবে, এটা একদম ম্যান্ডেটরি। ঠিক আছে, ঘনমাত্রা সমান হতেও পারে নাও নাও পারে, হতেও পারে নাও পারে। আচ্ছা, আমার হাতের লেখা না বুঝলে বইলো, ঠিক আছে। আচ্ছা, উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রে এই দুইটা বিষয় হচ্ছে ইম্পর্টেন্ট আর কি। আচ্ছা, এখন এদিকে তাকাও। মনে করো একটা বিক্রিয়া কি হয়, ওই যে ওখানে দেখছো লেখা ছিল যে কি হয়, সম্মুখ বিক্রিয়ার বেগ হচ্ছে কমতে থাকে, পশ্চাৎ বিক্রিয়ার বেগ হচ্ছে বাড়তে থাকে। এই যে কমতেছে বাড়তেছে, একটা অবস্থায় যায় কি হয়েছে দেখো তো, দুইটা দুইটা বিক্রিয়ার বেগই একদম সমান হয়ে গেছে না। এই যে এই অবস্থাটা যেটা, এটাই হচ্ছে সাম্যাবস্থা, এটা আমি লিখে আসছি আগের স্লাইডে। এটাতেও দেখো, এটা যদি তুমি ঘনমাত্রার রেসপেক্টে দেখো, বিক্রিয়কের ঘনমাত্রা কি হয়, আস্তে আস্তে কমতে থাকে, উৎপাদের ঘনমাত্রা কি হয়, আস্তে আস্তে বাড়তে থাকে। এবং এই অবস্থায় যায় দেখো, এই যে সাম্যাবস্থায় যায় দেখো, এদের ঘনমাত্রা কি সমান হয়েছে? দেখো তো, এদের ঘনমাত্রা কিন্তু সমান হয় নাই, বাট রেট কিন্তু সমান হয়েছে। ঠিক আছে, এই দুইটা গ্রাফের মধ্যে পার্থক্য বুঝছো? একটু বলো তো, বুঝো নাই? আচ্ছা, এই যে সেকেন্ড গ্রাফটা হচ্ছে ঘনমাত্রা, ওয়াই এক্সিসে কি আছে, ওয়াই এক্সিসে হচ্ছে ঘনমাত্রা আছে। আর এই প্রথম গ্রাফটা কি আছে, ওয়াই এক্সিসে কি বিক্রিয়ার হার আছে। ঠিক আছে, আমি আগের স্লাইডে কি বলে আসছি, যে সাম্যাবস্থায় কি হয়, সম্মুখ বিক্রিয়ার হার আর পশ্চাৎ বিক্রিয়ার হার সমান হয়। এই যে দেখো, 1 নাম্বার পয়েন্ট যেটা, রেট অফ ফরওয়ার্ড রিঅ্যাকশন ইজ ইকুয়াল টু রেট অফ ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন, সম্মুখ বিক্রিয়ার পশ্চাৎ বিক্রিয়ার বেগ হচ্ছে সমান হয়। এই যে দেখো তো, এই পয়েন্টে এসে, এই যে এই পয়েন্টটা, এটা ওয়াই এক্সিস, এটার এই পয়েন্টটা সেম হয়েছে না? এই যে দেখো, হার তো সেম হয়ে গেছে এই পয়েন্টটাতে, এই কারণে এটাকে হচ্ছে আমরা সাম্যাবস্থা বলতেছি। বাট এইটার দিকে লক্ষ্য করো, যখন তুমি ওয়াই এক্সিসে ঘনমাত্রা নিতেছো, এই পয়েন্টটাতে, এইটার একটা নাম দিই, মনে করো এই পয়েন্টটা হচ্ছে y1, আর এই পয়েন্টটা যেটা, এই বরাবর এই পয়েন্টটা যেটা, সেটা হচ্ছে y2। ঠিক আছে, দেখো তো এই দুইটা ভ্যালু কি সেম, y1 আর y2 কি সেম? y1 আর y2 কিন্তু সেম না, তার মানে কি সাম্যাবস্থায় কি হয়েছে, ওদের ঘনমাত্রা কিন্তু সেম হয় নাই, বাট রেট হচ্ছে সমান হয়ে গেছে, y1 ইজ নট ইকুয়াল টু y2। বাট এটাতে দেখো, এই পয়েন্টটাকে যদি আমি ওয়াই হিসেবে ডিনোট করি, তাহলে দেখো যে হচ্ছে হার সমান হয়েছে, বাট ঘনমাত্রা সমান হয় নাই। ঠিক আছে, সো এই পয়েন্টটাই হচ্ছে মানে ইম্পর্টেন্ট কথা আর কি, যে হার সমান হবে বাট ঘনমাত্রা হচ্ছে সমান হতেও পারে নাও পারে। এই গ্রাফে হচ্ছে ঘনমাত্রা সমান হয় নাই সাম্যাবস্থায় বিক্রিয়ক আর উৎপাদের মাঝে। আচ্ছা, যাদের হচ্ছে ঘনমাত্রার গ্রাফটা নিয়ে সমস্যা ছিল তারা কি বুঝতে পারছো? সাম্যাবস্থায় প্রভাবক যোগ করলে কি হবে, সাম্যাবস্থায় প্রভাবক যোগ করলে সাম্যাবস্থার কোনো পরিবর্তন হবে না। এই পয়েন্টটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, ওই যে তোমাদের বইয়ে মনে হয় সাম্যাবস্থার কয়েকটা প্রপার্টিজ লেখা ছিল, যে প্রভাবকের ভূমিকাহীনতা, তারপর সাম্যের স্থায়িত্ব, কি কি জানি লেখা ছিল। ঠিক আছে, ওইটা একটু খেয়াল কইরো আরেকবার। আচ্ছা, আরেকবার বলতেছি। আচ্ছা, এই সেকেন্ড গ্রাফে ওয়াই এক্সিসে হচ্ছে আমরা ঘনমাত্রা নিছি। ঠিক আছে,
উপরে হচ্ছে বিক্রিয়কের ঘনমাত্রা, তো প্রথমে একটা বিক্রিয়ার শুরুতে তো বিক্রিয়কের ঘনমাত্রা বেশি থাকবে, জানা কথাই। শুরুতে কি হয়, উৎপাদের ঘনমাত্রা 0 থাকবে, এটাও জানা কথা। বিক্রিয়কের ঘনমাত্রা হচ্ছে আস্তে আস্তে কমতে থাকবে, বিক্রিয়া যত আগাবে বিক্রিয়কের ঘনমাত্রা আস্তে আস্তে কমতে থাকবে। আর উৎপাদের ঘনমাত্রা কি শুরুতে 0 ছিল, এটার ঘনমাত্রা হচ্ছে আস্তে আস্তে বাড়তে থাকবে। সো একটা পজিশনে যায় দেখা যাবে যে এ উৎপাদের ঘনমাত্রা যেটা, সরি এটা মনে হয় বিক্রিয়কের ঘনমাত্রা, এই যে Y2 যেটা, এটা হচ্ছে বিক্রিয়কের ঘনমাত্রা। বিক্রিয়কের ঘনমাত্রা হচ্ছে Y2 তে যায় ফিক্সড হয়ে যাবে, আর উৎপাদের ঘনমাত্রা হচ্ছে এই যে Y1 এ যায় হচ্ছে ফিক্সড হয়ে যাবে। ঠিক আছে, এই যে এই পজিশনটা যেখানে হচ্ছে ফিক্সড হয়ে গেছে দুইজনের ঘনমাত্রা, এই পজিশনটাই হচ্ছে সাম্যাবস্থা। আর এই সাম্যাবস্থায় দেখো Y1 আর Y2 কিন্তু সেম না, তার মানে কি ওদের ঘনমাত্রা কিন্তু মানে ঘনমাত্রার ভ্যালু যেটা সেটা কিন্তু সেম না। ঠিক আছে, এটাই বুঝাইছি। আর এইটাতে দেখো বিক্রিয়ার হার যেটা সম্মুখ আর পশ্চাৎ বিক্রিয়ার হার, এখানে কি Y তো একটা সেম মানে একই পয়েন্ট, তাই না? সো এখানে হচ্ছে সম্মুখ বিক্রিয়ার হার আর পশ্চাৎ বিক্রিয়ার হারের যে ভ্যালুটা সেটা হচ্ছে সেম হয়ে গেছে আর কি, এটাই। আচ্ছা, এখন হচ্ছে নেক্সট স্লাইডে যাই। লা শাতেলিয়ের নীতি, এইটা হচ্ছে তোমরা মনে হয় মুখস্থ করতে করতে মুখে ফেনা উঠায় ফেলছো। কি হয় এই বিক্রিয়া, মানে লা শাতেলিয়ের নীতিটা কি, যে সাম্যাবস্থায় যদি তাপমাত্রা, চাপ, ঘনমাত্রার পরিবর্তন করা হয় তবে সাম্যের অবস্থার এমনভাবে পরিবর্তিত হয় যেন এই তিনটা নিয়ামকের পরিবর্তন ফলাফল প্রশমিত হয়। ঠিক আছে। আচ্ছা, হলিক্রসে হচ্ছে আমাদের সময় এমসিকিউ আসছিল, রিটেন আসে নাই। সো এই নীতি হচ্ছে আমাদের মনে রাখা লাগে নাই, জাস্ট এমসিকিউ গুলা হচ্ছে সলভ করতে মানে পারলেই হইলো আর কি। বাট নটরডেমে মনে হয় হচ্ছে রিটেন আসে প্রায়, সো তোমরা হচ্ছে এগুলো একটু দেখে নিও। আচ্ছা, বিক্রিয়ার নিয়ামক কি কি? তাপমাত্রা, চাপ আর ঘনমাত্রা, এই তিনটা হচ্ছে নিয়ামক। এখন এই যে এই বিক্রিয়াটা যেটা, এই বিক্রিয়া যেটা দেওয়া আছে, বলো তো এটা হচ্ছে কি টাইপের বিক্রিয়া, একটু আমাকে বলো তো। তাপ উৎপাদী বিক্রিয়া নাকি হচ্ছে তাপ হারি বিক্রিয়া? তাপ উৎপাদী বিক্রিয়া। কারণ কি, এখানে হচ্ছে ডেল এইচ এর মান হচ্ছে নেগেটিভ, এটা হচ্ছে তাপ উৎপাদী। তাপ উৎপাদী বিক্রিয়ায় কি হয়, সম্মুখ অংশটা কি হয়, তাপ উৎপাদী হয়, আর পশ্চাৎ অংশটা কি হয়, তাপ হারি হয়। এখন তোমরাই বলবা, যদি আমি টেম্পারেচার বাড়াই তাহলে বিক্রিয়া কোন দিকে যাবে? তোমরা বলবা, আমি লিখবো। আপু স্লো। আচ্ছা, আমি যদি স্লো পড়াই তাহলে হচ্ছে এই ক্লাস দেখবা 3 ঘন্টাতেও শেষ হবে না, একদম মানে পুরা সারা রাত ধরে হচ্ছে ক্লাস করতে হবে। আচ্ছা, পিছনের দিকে এক্স্যাক্টলি, তাপমাত্রা বাড়ালে বিক্রিয়া হচ্ছে পিছনের দিকে যাবে, পিছনের দিকে। আর যদি তাপমাত্রা কমায় তাহলে কি হবে বলো তো? টি ফর টেম্পারেচার। ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস। আচ্ছা, হ্যাঁ বলো তো, তাপমাত্রা কমালে সামনের দিকে যাবে। হ্যাঁ এক্স্যাক্টলি, এটা হচ্ছে সামনের দিকে যাবে। আচ্ছা, ঘনমাত্রার প্রভাব কি? ঘনমাত্রায় কি হয়, যদি আমি বিক্রিয়কের ঘনমাত্রা বাড়াই তাহলে কি হয়, ডান দিকে যাবে। বিক্রিয়কের ঘনমাত্রা হচ্ছে বাড়ালে, বিক্রিয়কের ঘনমাত্রা বাড়ালে হচ্ছে ডান দিকে যাবে, আর উল্টাটা করলে বামে যাবে। আচ্ছা, এটা পারবা তোমরা। এখন হচ্ছে চাপের প্রভাব, একটা জিনিস মনে রাখো যে চাপের প্রভাব কখন থাকে, যখন হচ্ছে বিক্রিয়ক উৎপাদ সবই হচ্ছে গ্যাসীয় অবস্থায় থাকে, তখন হচ্ছে চাপের প্রভাব থাকে। এখন তোমরা বলো তো, চাপ যদি বাড়াই তাহলে কোন দিকে যাবে বিক্রিয়া, বলো তো? চাপ যদি বাড়াই তাহলে হচ্ছে সামনের দিকে যাবে। হ্যাঁ, প্রেসার বাড়ালে হচ্ছে সামনের দিকে যাবে। কারণ কি, বিক্রিয়ক অংশে দেখো তো মোল সংখ্যা কত আছে, 4 মোল। আর উৎপাদ অংশে কি আছে, মোল সংখ্যা কত আছে, 2 মোল মাত্র। তো আমি যদি চাপ বাড়াই, বিক্রিয়া তো হচ্ছে কম মোলের দিকে যাবে, তাই না? বিক্রিয়া হচ্ছে ডান দিকে যাবে যেখানে হচ্ছে কম সংখ্যক মোল আছে। আর চাপ যদি কমাই তাহলে হচ্ছে বেশি সংখ্যক মোলের দিকে আসবে, অর্থাৎ এই যে পশ্চাৎমুখী হবে। আল্লাহ। আচ্ছা, চাপ যদি হচ্ছে কমাই তাহলে হচ্ছে পিছনের দিকে যাবে। তোমরা লাসাতেলির নীতিতে প্রো, আমার চেয়েও প্রো, সো এটা নিয়ে এত ডিটেলস ডিসকাশন না করি। আচ্ছা, এখন এটার দিকে তাকাও, বলো তো এইটা কি টাইপের বিক্রিয়া? আগেরটা যদি তাপ উৎপাদী বিক্রিয়া হয়, এটা কি টাইপের বিক্রিয়া? সেকেন্ডটা বুঝি নাই। সেকেন্ডটা কিছুই না, সেকেন্ডটা হচ্ছে বিক্রিয়কের ঘনমাত্রা বাড়াইলে হচ্ছে বিক্রিয়া ডান দিকে যাবে, আর উৎপাদের ঘনমাত্রা বাড়াইলে বিক্রিয়া বাম দিকে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে তেমন কিছু মানে কঠিন কিছু না। আচ্ছা, এইটা বলো তো, এই যে এই বিক্রিয়াটা কি, তাপহারী বিক্রিয়া, আগেরটা ছিল হচ্ছে তাপ উৎপাদী, সো এটা হচ্ছে তাপহারী। সো এই তাপহারী বিক্রিয়া তাপমাত্রা, চাপ, ঘনমাত্রা, এটার লিখতে পারবা না তোমরা, বলো তো? এই তিনটার প্রভাব আগেরটার উল্টা। হ্যাঁ পারবা, সো এটা নিয়ে হচ্ছে আর ডিসকাস না করি। আচ্ছা, এখন এদিকে এদিকে তাকাও, এই টাইপের প্রশ্নগুলো অনেক ইম্পর্টেন্ট।
আচ্ছা বলো তো এটাতে কি হবে? এই বিক্রিয়ায় চাপ কমালে বিক্রিয়া কোন দিকে অগ্রসর হবে দেখি। তোমরা কয়জন কি অ্যান্সার দাও দেখি। আচ্ছা অনেকে আহ, কেউ কেউ সঠিক অ্যান্সার দিছো, বাট হচ্ছে কেউ কেউ আবার বি সি এসব বলতেছো। দেখো তো এই যে এখানে একটা উৎপাদ আছে, এই যে ডি, এটার স্টেট কি সলিড স্টেট না, মানে কি কঠিন অবস্থা। আমি কি বলছি, যখন হচ্ছে বিক্রিয়ক উৎপাদ সব হচ্ছে গ্যাসীয় অবস্থায় থাকে তখনই হচ্ছে শুধুমাত্র চাপের প্রভাব থাকে। এখানে দেখো তো, এখানে তো একটা উৎপাদ সলিড অবস্থায় চলে আসছে, সো এখানে কি চাপের কোনো প্রভাব থাকবে? থাকবে না কিন্তু। সো এটার অ্যান্সার হবে কোনোটিই নয়, ঠিক আছে। এই টাইপের প্রশ্নগুলা হচ্ছে ডিফারেন্স ক্রিয়েট করে দেয়, ঠিক আছে, একটু ভালো মতো প্রশ্নের দিকে তাকায়ও। আচ্ছা এখন এইটা অ্যামোনিয়াম থায়োসায়ানেট থেকে ইউরিয়া প্রডিউস হইতেছে, টাইপের বিক্রিয়া কি? এগুলা হচ্ছে সমাণুকরণ বিক্রিয়া, ঠিক আছে। সমাণুকরণ বিক্রিয়াতে কি হয় যে হচ্ছে পরমাণুগুলার হচ্ছে ত্রিমাত্রিক যে বিন্যাস সেটা হচ্ছে চেঞ্জ হয়, বাট এই যে এদের আণবিক সংকেত যেটা সেটা হচ্ছে সেম থাকে। আণবিক সংকেত যেটা সেটা হচ্ছে সেম থাকে। এই টাইপের বিক্রিয়া হচ্ছে সমানকরণ বিক্রিয়া। তোমাদের বইয়ে হচ্ছে মেবি একটা এক্সাম্পল দেওয়া আছে ইথার আর হচ্ছে অ্যালকোহলের, মনে হয় CH3 ও CH3 আরেকটা হচ্ছে CH3CH2OH। এই এক্সাম্পলটা হচ্ছে মনে হয় দেওয়া আছে তোমাদের বইয়ে। এই দুটো হচ্ছে কি একে অন্যের কি সমাণু, ঠিক আছে। আর সমাণুর ইংলিশটা জেনে রাখো, আইসোমার। বাংলা ভার্সনে পড়ছো দেখে যে প্রশ্নেও হচ্ছে তোমাকে সবকিছু বাংলা দিয়ে বলে দিবে এরকম কিন্তু কথা না, ঠিক আছে। তোমাকে দেখা যাবে প্রশ্নে বলবে এখানে কোনটা কোনটার আইসোমার, বাট তুমি আইসোমারের মানেই জানো না, তাহলে কিন্তু অ্যান্সার করতে পারবা না। আচ্ছা এখন হচ্ছে এটাতে আসি। এখানে হচ্ছে বলছে ক্রোমিয়ামের জারণ সংখ্যা কত। এখানে CrO4, এটার যে আধানটা সেটা থাকে হচ্ছে 2 মাইনাস, ঠিক আছে। এটার আধান হচ্ছে নর্মালি 2 মাইনাস থাকে। আর এখানে কয়টা আছে? তিনটা আছে। আচ্ছা দেখো তো, CrO4 এর আধান যদি 2 মাইনাস থাকে আর এটা যদি তিনটা থাকে, তাহলে টোটাল এটার যে আধান এটার কত হবে? -6। এটা যদি -6 হয়, তাহলে এখানে বলো তো এখানে +6 হবে। +6 হওয়া মানে কি, আয়রন হচ্ছে দুইটা দুইটা আয়রন মিলাই হচ্ছে +6 হচ্ছে, তার মানে একটা আয়রনের চার্জ কত হবে এখানে? +3। আচ্ছা এখন হচ্ছে এখান থেকে সলভ করে ফেলি আমরা। 2 × +3 প্লাস, এখানে দেখো তো ক্রোমিয়াম কয়টা আছে? তিনটা, 3x। আর অক্সিজেনের জারণ সংখ্যা কত হয়? -2 হয়। আর এখানে অক্সিজেন আছে কয়টা? 3 × 4 = 12টা, ঠিক আছে। -12 × 2 = 0। এখন ক্যালকুলেট করি, 3x = 12 × 2 = 24 -6। এখান থেকে x এর ভ্যালু দেখবে আসবে হচ্ছে +6। ক্রোমিয়ামের জারণ সংখ্যা হচ্ছে এখানে +6। আচ্ছা এখানে কি বলছে যে মিথেনের 64 গ্রামের দহনে কত তাপ শক্তির উদ্ভব হয়। আহ এখানে কি, আচ্ছা দেখো তো এই যে এককটা কিলোজুল পার মোল, তার মানে কি 1 মোল মিথেন পুরাইলে তোমার হচ্ছে 890 কিলোজুল তাপ হচ্ছে প্রডিউস হইতেছে। 1 মোল মিথেন মানে কত গ্রাম মিথেন আমাকে একটু বলো তো। 1 মোল মিথেন মানে হচ্ছে 16 গ্রাম মিথেন। 16 গ্রাম মিথেন। আচ্ছা তার মানে কি 16 গ্রাম থেকে হচ্ছে তোমার প্রডিউস হচ্ছে 890 কিলোজুল। তাহলে এখানে কত বলছে? 64 গ্রাম। 64 গ্রাম থেকে কত জুল প্রডিউস হবে? বের করে ফেলতে পারবো না ক্যালকুলেটারে? হ্যাঁ, ঐকিক নিয়মে হচ্ছে বের করে ফেলবা। সো এটা হচ্ছে তোমাদের কাজ, বের করে হচ্ছে বলবা এত এত কিলোজুল হচ্ছে তাপশক্তির উদ্ভব হবে। আচ্ছা এখন এটাতে আসি যে এই বিক্রিয়কে কি পরিমাণে ভেজাল বিদ্যমান। আচ্ছা ম্যাগনেসিয়াম অক্সাইডের আণবিক ভর জানো কত? 40 গ্রাম, ঠিক আছে। 40 গ্রাম। আর ম্যাগনেসিয়াম কার্বনেট যেটা, এটার আণবিক ভর কত হয় আমাকে একটু বলো তো। ম্যাগনেসিয়াম কার্বনেটের আণবিক ভর বলো তো কত? 84। ম্যাগনেসিয়াম কার্বনেটের হচ্ছে 84। ওকে, তোমাদের কথায় বিশ্বাস করে 84 বসাইলাম। আচ্ছা আহ এইটাতে এই বিক্রিয়া কিন্তু সমতা করাই আছে, ঠিক আছে। এইটা মানে তোমাকে যখন একটা বিক্রিয়া দিবে, বিক্রিয়া থেকে হচ্ছে ম্যাথ করার আগে দেখে নিবা যে বিক্রিয়াটা কি সমতা করা আছে কিনা। যদি সমতা করা না থাকে তাহলে সমতা করে দেন হচ্ছে ম্যাথটা করা শুরু করবা আর কি। আচ্ছা এখানে আমরা লিখতে পারি 40 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড পাওয়া যায় কত? 84 গ্রাম ম্যাগনেসিয়াম কার্বনেট থেকে। সো 27 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড পাওয়া যাবে কত? কত গ্রাম ম্যাগনেসিয়াম কার্বনেট থেকে? 84 × 27 ÷ 40। বলো তো এটার অ্যান্সার কত আসে?
84 into 27 divided by 40, 56.7, 56.7 গ্রাম ম্যাগনেসিয়াম কার্বনেট থেকে। বাট তুমি এখানে নিছো কত গ্রাম? 63 গ্রাম। সো ভেজাল কতটুকু আছে? ভেজাল আছে হচ্ছে 63 মাইনাস 56.7 গ্রাম। 63 মাইনাস অ্যান্সার 6.3 গ্রাম। আচ্ছা, এখানে যদি তোমাকে বলে যে ভেজালের শতকরা পরিমাণ কত, তাহলে বলো তো কিভাবে বের করবা? 6.3 ডিভাইডেড বাই 63 ইন্টু 100%, এভাবে করে হচ্ছে শতকরা পরিমাণ বের করবা। বাট তোমাকে এখানে শতকরা বলে নাই, শুধু ভেজাল বের করতে বলছে, সো এটাই হচ্ছে কারেক্ট অ্যান্সার। এই ম্যাথটা কি বুঝছো? এই ম্যাথটা কি বুঝছো? আচ্ছা, আরেকটা আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যদি তোমাকে ভেজালের পরিমাণ চায় তাহলে হচ্ছে তোমার 63 থেকে অ্যান্সারটা বিয়োগ করতে হবে। বাট যদি বলে বিশুদ্ধতার পরিমাণ কত, তাহলে কিন্তু আর বিয়োগ করা লাগবে না, ঠিক আছে? বিশুদ্ধতার পরিমাণ যদি চায়, বিশুদ্ধতার পরিমাণ চাইলে কি কি করবা? 56.7 কে 63 দিয়ে ভাগ করে হচ্ছে বিশুদ্ধতার শতকরা পরিমাণ বের করবা, ঠিক আছে? এই বিষয়টা একটু মনে রাখো। আচ্ছা, আই হোপ বুঝতে পারছো। তাহলে হচ্ছে আমরা নেক্সট স্লাইডে যাই। আচ্ছা, তাহলে হচ্ছে তোমরা হচ্ছে এখন একটা ব্রেক পাবা, ঠিক আছে? এখন একটা ব্রেক পাবা তোমরা। কত মিনিটের দেওয়া যায়? আচ্ছা, তোমাদের 7 মিনিটের একটা ব্রেক দিই, ঠিক আছে? এরপর হচ্ছে আমরা জৈব যৌগ শুরু করব। এই 7 মিনিটে হচ্ছে তোমরা পানি টানি খাইতে পারো, অথবা হচ্ছে আমরা একটু গল্প আপু, টল্প করতে পারি। হ্যাঁ, জি ভাইয়া। দ্বিতীয় লেকচারের ফার্স্টের দিকে যে স্লাইডটা আছে ওই স্লাইডে ব্রেক টাইমটা লিখে দেন। আহ আচ্ছা, এই যে এটাতে, মানে আরেকটু মানে নেক্সট স্লাইডে যান, এটাতে আগের স্লাইডে আপু। হ্যাঁ, এটাই তো মনে হয় আগের স্লাইড, যে অধ্যায় 11 খনিজ সম্পদ ও জীবাশ্ম, এটাতে লিখবো। জি আপু, এটাতে লিখে দেন। আচ্ছা আচ্ছা। আচ্ছা, হাসিব ভাই কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। জি ভাই, শুনতে পাচ্ছি। হ্যাঁ হাসিফ ভাই, শুনতে পাচ্ছেন? জি ভাই, শুনতে পাচ্ছি। ভাই আপনি চাইলে ওই যে কোশ্চেন গুলোর অ্যান্সার লাইভে মুখে বলে দিয়ে দিতে পারেন। আচ্ছা ভাই, আমি আমি আরো কিছু কোশ্চেন দিয়ে তারপর দিয়ে দিচ্ছি। আচ্ছা, একজন বলছো আপু কি হলিক্রসে পড়তেন? হ্যাঁ, আমি হলিক্রসে পড়তাম। আর হলিক্রস সম্পর্কে কিছু বলবো। আহ ওইটা হচ্ছে তোমরা গেলেই বুঝতে পারবা, প্লেসটা খুবই ভালো, প্লাস প্যারাও আছে অনেক। তো সবকিছু মিলাই ঝিলাই আমি যখন ওখানে পড়তাম তখন তো হচ্ছে আমার মনে হইতো প্রতিদিন বাসায় আসার পর মানে ধপাস করে শুয়ে পড়তাম, মনে হইতো মরে যাই আজকেই, এত প্যারা দিত। বাট তারপর যখন বের হয়েছি তখন হচ্ছে আর কি মনে হয়েছে যে আরে ওগুলাই তো আসলে ভালো ছিল, ঠিক আছে, ওই লাইফটা জোস ছিল আর কি। আচ্ছা, আরেকজন বলছো, আচ্ছা একজন একটা কথা লিখছো, যে আচ্ছা থাক, ওটা আর বললাম না। আহ আপু এইচসিসি নিয়ে কিছু বলেন, ওটা ঢুকলেই বুঝতে পারবা। এখানে হচ্ছে তোমরা মানে ছেলে মেয়ে সব আছো, তো এই কারণে হচ্ছে মানে বেশি কিছু বলা যাবে না, শুধু যদি মেয়েরা থাকতো তাহলে হয়তো বলতাম এইচসিসি নিয়ে অনেক কিছু। আচ্ছা, আর কি বলতেছো? আপু কোন ইয়ারে পড়েন? আমি ফার্স্ট ইয়ারে পড়ি, মানে বুয়েটের ফার্স্ট ইয়ার আর কি। অ্যাডমিশন টেস্ট নিয়ে কিছু বলে দেন। এই তোমরা আগে কলেজ অ্যাডমিশন টেস্ট পার করে নাও, তারপর অ্যাডমিশন টেস্ট নিয়ে কথা বইলো। আপু কম সময় এইচএসসি প্রিপারেশনের টিপস দেন। আরে তোমরা কেবল এসএসসি দিছো, এখন হচ্ছে একটু মানে ঘুরে টুরে বেড়াবা, চিল টিল করবা, এখনই এইচএসসি নিয়ে এত মাথা ঘামায় না। যখন কলেজে ঢুকবা তখন অটো প্যারাতে মানে তখন মনে হবে যে আরে ওই দিনগুলাতে কেন পড়ছিলাম, ওই দিনগুলাতে চিল করলেই তো এখন একটু ই করতে পারতাম, ঠিক আছে? এই সময় কিন্তু আর পাবা না। এই যে এসএসসির পর হচ্ছে যে টাইমটা পাচ্ছো,
এই টাইমের মতো 8 টাইম হচ্ছে হচ্ছে কলেজে ঢোকার পর আর পাবা না, সো হচ্ছে এনজয় করে নাও ভালো মতো। আম, আপু কোন ইয়ার? আমি বলছি ফার্স্ট ইয়ার। আপু কি বুয়েটে পড়েন? হ্যাঁ বুয়েটে পড়ি। আপু কোন ভার্সনে ছিলেন? হলিক্রসে শুধু বাংলা ভার্সনই আছে, আমি বাংলা ভার্সনই ছিলাম। আপু আপনার ডিপার্টমেন্টে শীত? হ্যাঁ হ্যাঁ, শীতি আপুকে চিনি, আমার সিনিয়র। আপু ক্যালকুলেটর কি ইউজ করা যায়? না, আমাদের টাইমে না ইউজ করতে দেয় নাই, সো হচ্ছে এখন করতে দেয় কিনা মানে আমি ঠিক জানি না, আমাদের সময় ইউজ করতে দেয় নাই। বুয়েটে কেমন প্যারা দেয় আপু? বুয়েটে হচ্ছে প্যারার সময় প্যারা, চিলের সময় চিল, ঠিক আছে। আহ যখন হচ্ছে মানে প্রতিটা মিড ব্রেকের আগে হচ্ছে কনসার্ট হয়, ওই টাইমটা হচ্ছে, আচ্ছা আমি টাইমের দিকে খেয়াল করি, তোমাদের হচ্ছে 7টা 17-তে মনে হয় ব্রেক দিছিলাম। আচ্ছা আমি 25-এ তাহলে শুরু করবো না। আচ্ছা প্যারা নিয়ে বলতেছিলাম, যেটা হচ্ছে হ্যাঁ প্যারার প্যারার সময় অনেক প্যারা যায়, বাট চিলের সময় হচ্ছে চিলও আছে, সো এই কারণে হচ্ছে ব্যালেন্স হয়ে যায় আর কি। আচ্ছা, একজন আমার স্টকও করে ফেলছে, আচ্ছা ঠিক আছে যাই হোক, করতে থাকো। আচ্ছা আমাদের সময় কিন্তু এইচএসসি, আপু বিসিএস সম্পর্কে কিছু বলেন। ভাই বিসিএস তো দেওয়ার মানে ইচ্ছাও নাই, আর দিব কিনা জানিও না, যদি দেই কখনো তখন বলবো না। আম, উদ্ভাসেই কোচিং করছিলেন? হ্যাঁ হ্যাঁ উদ্ভাসেই করছিলাম। আপু তাহলে অল্প কিছু বলেন হলিক্রস নিয়ে। অল্প কিছু, এটা নিয়ে আসলে বলা শুরু করলে মানে দেখা যাবে আমি খালি বলতেই আসি আর বলতেই আসি। আহ মানে গেলে বুঝবা আর কি, ঠিক আছে, মানে আগে ভর্তি হয়ে নাও, তারপর হচ্ছে যদি আমার সাথে অ্যাড থেকে থাকো তাহলে হচ্ছে ইনবক্সে মেসেজ দিয়ে জিজ্ঞেস করো, তখন হচ্ছে বলবো না। এখন হচ্ছে এত ডিটেলস না বলি। আমাদের পরীক্ষা কি নেগেটিভ মার্কিং থাকবে? আমি যখন পরীক্ষা দিছিলাম তখন হচ্ছে নেগেটিভ মার্কিং ছিল না, সো হচ্ছে তোমাদের সময় থাকবে কিনা বলা যাচ্ছে না, জাস্ট মানে প্রশ্নটা ঠিক মতো মানে পড়ে নিও আর কি। নেগেটিভ থাকলে তো হচ্ছে আন্দাজি দাগায় না, তাইলে হচ্ছে মানে নেগেটিভ খাইতে খাইতে দেখবা নাম্বার পুরা নাই হয়ে যাবে। আপুর এসএসসি আর কত? আমার এসএসসি আর হচ্ছে 2018। আপু আপনার সাবজেক্ট কি? আমি হচ্ছে ট্রিপলিতে পড়ছি। কলেজে টিউশন নিছিলেন? না, আচ্ছা কলেজে হচ্ছে আমি উদ্ভাসে ওই যে একাডেমিক কোর্স আছে ওটা পড়ছিলাম আর কি। আপনাকে ভাইভাতে কি জিজ্ঞেস করছে? হলিক্রসে ভাইভা হয় না। ভাইভা মনে হয় এনডিসি তে হয়, হলিক্রসে কখনো ভাইভা হয় নাই আর কি। এইচসিসি ব্যাচ কত? এইচসিসি ব্যাচ হচ্ছে আমার 69 ছিল। ইয়া আল্লাহ, তোমরা হচ্ছে যত মেসেজ দিতেছো 500! আচ্ছা ঠিক আছে, দেখি এত তো হচ্ছে পড়ে শেষ করতে পারবো না। আপু আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি ময়মনসিং, মানে গ্রামের বাড়ি আর কি, ময়মনসিং। এখানে আসো নাকি ময়মনসিং এর কেউ? থাকার তো কথা। আপু একটু ইন্সপিরেশন দেন যাতে অ্যাডমিশনে ভালো করতে পারি। আরে পড়তে থাকো, ভালো অটো করতে পারবা। আচ্ছা আমি হচ্ছে ক্লাস শুরু করি, 25 বেজে গেছে।
তোমাদের সাথে পরে কোনোদিন যদি সামনাসামনি দেখা হয় তখন গল্প করবো না, এখন শুরু করি। আচ্ছা, এখন হচ্ছে আমরা জৈব যৌগ সম্পর্কে পড়বো আর কি। অনেকগুলা বিক্রিয়া আছে আজকের স্লাইডে, সবগুলা বিক্রিয়া হচ্ছে ডিসকাস করব। আচ্ছা, এদিকে তাকাও। এই যে এটার নাম কি? ক্যালসিয়াম কার্বাইড। ক্যালসিয়াম কার্বাইড কি কাজে ব্যবহার করা হয় জানো কেউ? ক্যালসিয়াম কার্বাইড হচ্ছে ফল পাকানোর কাজে হচ্ছে ব্যবহার করা হয়, ঠিক আছে? এটা মনে রাখো। এই বিক্রিয়ায় কি তৈরি হয়? এই যে ইথাইন। ইথাইন প্লাস কি হয়? ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। আচ্ছা, জৈব যৌগের বিক্রিয়া হচ্ছে মানে পারার উপায় হচ্ছে তুমি যদি মানে মেমোরাইজিং করা নেসেসারি, ঠিক আছে? এই জৈব যৌগের বিক্রিয়া যদি মেমোরাইজ করতে পারো মানে তাহলে দেখবা পরীক্ষায় দেখলেই তুমি লিখে দিতে পারতেছো আর নাম্বার হচ্ছে মানে পেয়ে যাওয়া খুবই ইজি আর কি জৈব যৌগের পার্ট থেকে। পারলে হচ্ছে নাম্বার পাওয়া খুবই ইজি, বাট না পারলে হচ্ছে নাম্বার পাওয়া মানে যাবেই না আর কি, এরকম। সো হচ্ছে একটু কষ্ট করে মেমোরাইজ করার চেষ্টা করো। আর আচ্ছা, এখন হচ্ছে এই বিক্রিয়া তো এটাই, এই যে ইথাইন প্লাস ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, এটা নিয়ে আর কিছু বলবো না। এরপর হচ্ছে ইথাইনের সাথে যদি আমি হাইড্রোজেন সংযোজন করি, এখানে নিকেল হচ্ছে প্রভাবক, এটা মনে রাখো। প্রথমে কি হবে? ইথিন তৈরি হবে। ইথিন তৈরি হবে, তারপর আবার হচ্ছে আরেক স্টেপে রিঅ্যাকশন হবে, দেন ফাইনাল প্রোডাক্ট হবে কি? ইথেন। এটা তোমরা জানো, এটা ইজি বিক্রিয়া। বাট এখানে দেখো, যদি আমি প্যালাডিয়াম আর বেরিয়াম সালফেট ইউজ করি, তাহলে দেখা যাবে কি এই যে সেকেন্ড স্টেপ আছে না, এটাতেই যায় হচ্ছে বিক্রিয়া অফ হয়ে যাবে। এই ইথিন তৈরি হয়ে হচ্ছে বিক্রিয়া বন্ধ হয়ে যাবে, ঠিক আছে? ইথিন তৈরি হয়ে হচ্ছে বিক্রিয়া বন্ধ হয়ে যাবে। কারণ কি, এই যে বেরিয়াম সালফেট যেটা, সেটা কিন্তু প্রভাবক বিষ। প্রভাবক বিষ, এটা মনে রাখো। যখন তুমি নিকেল প্রভাবক ইউজ করবা তখন হচ্ছে ফাইনাল প্রোডাক্ট হিসেবে তুমি হচ্ছে ইথেন পাবা। বাট যদি তুমি প্যালাডিয়াম আর বেরিয়াম সালফেট ইউজ করো তাহলে হচ্ছে ফাইনাল প্রোডাক্ট হিসেবে ইথিন পাবা। আচ্ছা, এখন এটাতে যাই। ইথাইনের সাথে পানি অ্যাড করলে কি হয় বলো তো? অ্যালডিহাইড প্রডিউস হয়, CH3CHO, অ্যালডিহাইড প্রডিউস হয়। বাট তুমি যদি মনে করো 3 কার্বন বিশিষ্ট একটা মানে অ্যালকাইন নাও, মনে করো প্রোপাইন, ঠিক আছে? প্রোপাইন যদি নাও, CH3C ট্রিপল বন্ড CH, এটার সাথে যদি তুমি ওয়াটার অ্যাড করো তাহলে কিন্তু তুমি কিটোন পাবা, CH3C ডাবল বন্ড ও CH3, ঠিক আছে? তাহলে কিন্তু কিটোন পাবা। এই দুইটা বিষয় হচ্ছে মনে রাখো। যদি তুমি 2 কার্বন বিশিষ্ট অ্যালকাইনের সাথে পানি নাও তাহলে তুমি হচ্ছে অ্যালডিহাইড পাবা, আর 3 কার্বন বিশিষ্টর সাথে যদি নাও তাহলে হচ্ছে তুমি কিটোন পাবা। আচ্ছা, এখন এটার দিকে তাকাও। CH2 ডাবল বন্ড CH2 আর হচ্ছে এটা থেকে বলো তো কি প্রডিউস হয়? এটাকে আমি কিভাবে লিখতে পারি? H আর OH এভাবে লিখতে পারি। সো CH2, এখানে হচ্ছে একটা H লাগবে, আর এখানে CH2, এখানে হচ্ছে আরেকটা OH লাগবে। তাহলে এটাকে আমি সুন্দর করে যদি আমি লিখি CH3CH2OH, এটা কি বলো তো? এটার নাম কি? দেখি পারো কিনা। এটার নাম হচ্ছে ইথানল। আচ্ছা, ইথানলের সাথে যদি আমি সালফিউরিক অ্যাসিড যোগ করি তাহলে কি তোমরা জানো কি হবে? যদি আমি সালফিউরিক অ্যাসিড যোগ করি তাহলে কি হবে? সালফিউরিক অ্যাসিড হচ্ছে একটা নিরোধক পদার্থ, ঠিক আছে? ও কি করে? ও হচ্ছে একটা যৌগ পাইলেই সেখান থেকে হচ্ছে পানি সরায় ফেলতে চায়। সো ইথানল থেকে ও যদি পানি সরায় ফেলে তাহলে এই যে ওয়াটার আলাদা হইলো আর হচ্ছে ইথিন প্রডিউস হইলো। তোমরা ম্যাক্সিমাম পিপলই পারছো আর কি। তোমরা কি তাইলে জৈব যৌগের বস এক একজন? ইথিন, হ্যাঁ, ইথিন প্রডিউস হইলো। আচ্ছা, এরপর এই যে চেইন রিঅ্যাকশন, যেটা এই যে চেইন রিঅ্যাকশন না, এমনি বললাম আর কি, মানে ধাপে ধাপে ঘটে। ইথানলের সাথে প্রথমে অক্সিডাইজ মানে জাইমান অক্সিজেন দিয়ে যদি বিক্রিয়া করো তাহলে কি হয়? অ্যালডিহাইড প্রডিউস হবে। অ্যালডিহাইডের সাথে আবার জাইমান অক্সিজেন দিয়ে যদি তুমি বিক্রিয়া করো তাহলে কি হবে? ফাইনাল স্টেপে এই যে ইথানোইক অ্যাসিড যেটা, সেটা। আচ্ছা, তোমরা কি ভিনেগারের সংজ্ঞা জানো? ভিনেগার হচ্ছে ইথানোইক অ্যাসিডের 6 থেকে 10% জলীয় দ্রবণ। জলীয় দ্রবণ হচ্ছে ভিনেগার। এই বিক্রিয়া তোমরা হচ্ছে পড়তে পড়তে মুখস্থ হয়ে যাওয়ার কথা, কারণ 9-10 এর ম্যাক্সিমাম মানে জৈব যৌগের প্রশ্নে এটা থাকে যে অ্যালকোহল থেকে অ্যাসিড তৈরি করো। সো এরকম অক্সিডাইজ করে করে অ্যাসিড তৈরি করতে তোমাদের হচ্ছে পারার কথা। আচ্ছা, এখন আচ্ছা, এটা এটা তো হচ্ছে আগের বিক্রিয়াটাই, তাই না? এটা হচ্ছে আগেরটাই। বাট একটা জিনিস মনে রাখো, যদি তুমি অ্যালকোহলকে তীব্র জারণ যদি করো তাহলে কিন্তু ডিরেক্ট অ্যাসিড তৈরি হয়ে যাবে, ঠিক আছে? তাহলে ডিরেক্ট অ্যাসিড তৈরি হবে, মধ্যবর্তী যে অ্যালডিহাইডটা সেটা হচ্ছে প্রডিউস হবে না, এটা মনে রাখো। আচ্ছা,
এখন আগে হচ্ছে আমরা কি করছি, অক্সিডাইজ করছি। এখন কি করি, এখন হচ্ছে এই যে হাইড্রোজেনের উপস্থিতিতে যেটা, সেটাকে আমরা কি বলি, রিডাকশন। ঠিক আছে, এখন রিডাকশন বা হচ্ছে বিজারণ। ঠিক আছে, আগে হচ্ছে আমি জারণ করে করে অ্যাসিড পাইছি, এখন হচ্ছে আমি অ্যাসিডকে বিজারণ করব। অ্যাসিডকে বিজারণ করলে কি হবে, প্রথমে হচ্ছে এই যে এটার উল্টা প্রসেস, এটার উল্টা প্রসেস। এখানে কি হবে, প্রথমে হচ্ছে অ্যালডিহাইড তৈরি হবে, তারপর এটাকে যদি আবার বিজারণ করি তাহলে কি হবে, ফাইনালি অ্যালকোহল প্রডিউস হবে, CH2OH। ঠিক আছে, এটাও হচ্ছে তোমাদের জানার কথা। এটা এই প্রসেসটা হচ্ছে মানে এইটার উল্টা প্রসেস হচ্ছে এটা। ঠিক আছে, এটাকে এভাবেও লেখা যায়, এভাবে দিয়ে এখানে H, এটাকে আবার উল্টা দিক দিয়ে দিয়ে H। আচ্ছা, এখন নেক্সট স্লাইডে যাই। আচ্ছা, এখানে বলো তো, এই বিক্রিয়া যেটা, এটা এটা হচ্ছে একটা প্রতিস্থাপন বিক্রিয়া। ঠিক আছে, এখানে Na+ আর OH- আছে। এখানে কি হবে, আর CH2OH। এখানে কি হবে, এই যে আহ এখানে হচ্ছে Br আর, আচ্ছা সরি, Br আর Na+ যেটা, এই দুইটা হচ্ছে একত্রিত হয়ে যাবে, অপোজিট অ্যাট্রাক্টস। Br হচ্ছে মাইনাস আর Na হচ্ছে প্লাস। সো এখানে হচ্ছে NaBr প্রডিউস হবে, আর হচ্ছে এই যে অ্যালকোহল যেটা, সেটা তৈরি হবে। এটা কখন হবে, যখন তুমি যে বেসটা নিছো সেটা হচ্ছে অ্যাকুয়াস সলিউশন থাকবে, বা হচ্ছে কি বলে, অ্যাকুয়াস মানে কি, জলীয় দ্রবণ বা লঘু দ্রবণ যেটা, সেটা হচ্ছে যখন নিবা তখন হচ্ছে অ্যালকোহল প্রডিউস হবে। বাট তুমি যদি সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যালকোহলিক নাও, অ্যালকোহলিক টাইপের সোডিয়াম হাইড্রোক্সাইড নিয়ে থাকো, তাহলে তাহলে কিন্তু আর এটা হবে না। এই যে প্রতিস্থাপন বিক্রিয়া যেটা, এটা কিন্তু হবে না। তখন কি বিক্রিয়া হবে, তখন হচ্ছে অপসারণ বিক্রিয়া হবে, তখন হচ্ছে অপসারণ বিক্রিয়া হবে। অপসারণ বিক্রিয়া হয়ে কি তৈরি হবে, আর CH ডাবল বন্ড CH2। আচ্ছা, আমার কি এটা সমতা ঠিক আছে, 1 2 3 4, হ্যাঁ ঠিক আছে। আর CH ডাবল বন্ড CH2 প্লাস NaBr প্লাস ওয়াটার। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের জানার কথা, যে সোডিয়াম হাইড্রোক্সাইড যখন অ্যাকুয়াস থাকে তখন হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া হয়, আর অ্যালকোহলিক বা গাঢ় দ্রবণ যখন নিবা তখন হচ্ছে অপসারণ বিক্রিয়া হবে। আর অপসারণ বিক্রিয়া হয়ে কি হবে, এই যে অ্যালকিন যেটা, সেটা হচ্ছে প্রডিউস হবে। আচ্ছা, এর পরেরটাতে আসি। পরেরটাতে কি, এটা তোমরা আগেই বলছো যে অ্যালকোহলের সাথে কি হয়, সালফিউরিক অ্যাসিড দিলে কি হয়, অ্যালকিন তৈরি হয়, CH3CH ডাবল বন্ড CH2 প্লাস ওয়াটার। এখানে সালফিউরিক অ্যাসিড হচ্ছে নিরোধক, নিরোধক। আচ্ছা, এখন হচ্ছে, আচ্ছা দেখি তোমরা চ্যাট বক্সে কি বলতেছো। আপু মাথা নষ্ট হয়ে যাচ্ছে। আচ্ছা, জৈব যৌগটাও তোমাদের লাইফে দেওয়াই হয়েছে তোমাদের মাথা হচ্ছে নষ্ট করার জন্য। ঠিক আছে, একটু মেমোরাইজ করার চেষ্টা করবা, তাহলে দেখবা হচ্ছে নাম্বার পাওয়া অনেক ইজিয়ার হবে। আচ্ছা, এটা যদি মানে দেখে থাকো, আচ্ছা এটাতে এটাতে কি মানে কারো কোনো প্রবলেম আছে, যে হচ্ছে আগে কখনো দেখো নাই রিয়াকশন মাথার উপর দিয়ে যাচ্ছে? এইগুলা হচ্ছে পরিচিত রিয়াকশন, এগুলো তোমরা এসএসসি তে দেখে আসছো, তাও বলতেছো মাথার উপরে দিয়ে যাচ্ছে। তোমরা তো আর অটো পাস না এসএসসি তে, তাও। আচ্ছা আরেকবার বলবো, আচ্ছা আরেকবার বলি। এখানে এটাতে হচ্ছে যখন তুমি সোডিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে অ্যাকুয়াস নিবা বা হচ্ছে লঘু দ্রবণ নিবা, তখন হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া মানে প্রতিস্থাপন বিক্রিয়া হবে। প্রতিস্থাপন বিক্রিয়া কি হবে, Na হচ্ছে Br কে নিয়ে ভেঙে যাবে, আর OH হচ্ছে ওর জায়গায় বসে যাবে। এটা কি হইলো, তাহলে অ্যালকোহল প্রডিউস হইলো। বাট তুমি যখন সোডিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে অ্যালকোহলিক নিবা, অ্যালকোহলিক মানে কি, ওই দ্রবণটা হচ্ছে একটু গাঢ় গাঢ় দ্রবণ আর কি। যখন তুমি গাঢ় দ্রবণ নিবা তখন হচ্ছে অপসারণ বিক্রিয়া অনুষ্ঠিত হবে। অপসারণ বিক্রিয়াতে কি হয়, এখানে হচ্ছে আর প্রতিস্থাপন হবে না, ও হচ্ছে মানে জারে টান দিবে একদম নিয়ে চলে যাবে। ঠিক আছে, নিয়ে চলে যায়, কি হবে, এই যে ওয়াটার প্রডিউস হবে, NaBr প্রডিউস হবে, আর হচ্ছে এই যে অ্যালকিন যেটা, সেটা হচ্ছে ফর্ম হবে। আর এই টাইপের যৌগগুলোকে কি বলা হয়, এটার নাম কি জানো, এগুলাকে বলা হচ্ছে অ্যালকাইল হ্যালাইড, অ্যালকাইল হ্যালাইড, অ্যালকাইল হ্যালাইড। আর যারা বলতেছো যে হচ্ছে মাথা নষ্ট হয়ে যাচ্ছে, জৈব যৌগের রিয়েকশন গুলাই এরকম। ঠিক আছে, মাথা নষ্ট করা। ঠিক আছে, যাদের মাথা নষ্ট হবে না ওরাই অ্যাবনর্মাল। আচ্ছা, আর এটা তো হচ্ছে আমি আগেই বলছি যে হচ্ছে অ্যালকোহলের মধ্যে যদি তুমি সালফিউরিক অ্যাসিড দাও, সালফিউরিক অ্যাসিড যেহেতু নিরোধক, সো এই কারণে হচ্ছে ও পানি সরায় নিবে, পানি সরায় নিয়ে হচ্ছে এখানে এটা তৈরি হবে। আচ্ছা, পানিটা কিভাবে সরাইলো দেখো তো, এই যে এই কার্বনটা আছে, এই কার্বন থেকে হচ্ছে ও OH নিবে, এই কার্বন থেকে OH নিবে, আর এই যে এটার পাশের কার্বন যেটা, সেখান থেকে হচ্ছে একটা H নিবে। ঠিক আছে, এটা মনে রাখো। এটা তো এভাবে আছে তাই না, CH H
OH এভাবে আছে না? সো এখান থেকে একটা OH নিবে আর এটার ইমিডিয়েট পাশের যে কার্বনটা সেখান থেকে হচ্ছে একটা H নিবে। তাহলে কি হবে দেখো তো, এই সেকেন্ড কার্বনের একটা হাত ফাঁকা হবে আর এই কার্বনেরও একটা হাত ফাঁকা হবে। সো এখান থেকেই হচ্ছে এরা হচ্ছে এরকম ডাবল বন্ড ফর্ম করে ফেলবে। আই হোপ বুঝতে পারছো। তাহলে হচ্ছে নেক্সট স্লাইডে যাই। আচ্ছা, এই যে এই বিক্রিয়াটা খুবই ইম্পর্টেন্ট, যে অ্যালকাইল হ্যালাইডের সাথে হচ্ছে সোডিয়ামের যে বিক্রিয়া ড্রাই ইথারের উপস্থিতিতে এখান থেকে হচ্ছে অ্যালকেন প্রডিউস হয়। অ্যালকেন প্লাস 2NaBr। এটা হচ্ছে অ্যালকাইল হ্যালাইড থেকে অ্যালকেন প্রস্তুতির বিক্রিয়া। অ্যালকাইল হ্যালাইড টু অ্যালকেন। আচ্ছা, এখানে এই বিক্রিয়ার একটা নাম আছে, কিন্তু এই বিক্রিয়ার নাম তোমাদের জানার কথা। এই বিক্রিয়া হচ্ছে উডস বিক্রিয়া বলা হয় এগুলাকে। নামধারী বিক্রিয়াগুলা হচ্ছে একটু ভালো মতো খেয়াল করবা, ঠিক আছে? আর মানে হলিক্রসের টিচারদের খুবই পছন্দ এইসব জৈব জগত, তাদের পছন্দের টপিক, এটা বলার অপেক্ষা রাখে না। প্লাস এইসব নামধারী বিক্রিয়া যেগুলা সেগুলা হচ্ছে একটু মনে রাখতে হবে। আচ্ছা, এখানে এটার একটা প্রপার্টি আছে, দেখো এখানে কিন্তু মানে ফাইনাল যে যৌগটা পাচ্ছ এটার কার্বন সংখ্যা কিন্তু দ্বিগুণ হয়ে গেছে। এটা খেয়াল করছো? মনে করো এমনি একটা বিক্রিয়া দিয়ে দেখাই। মনে করো CH3Br প্লাস CH3Br প্লাস সোডিয়াম, 2 অণু সোডিয়াম নিলা তুমি। তাহলে দেখো ফাইনাল প্রোডাক্ট হিসেবে তুমি কি পাবা? CH3 প্লাস 2NaBr, এটা পাইলা, ঠিক আছে? এখানে দেখো আগে কি ছিল, ইন্ডিভিজুয়াল কার্বন কয়টা ছিল? একটা ছিল। এখানেও কার্বন একটা ছিল। এখানে যায় কি হয়েছে, কার্বন সংখ্যা 2টা হয়ে গেছে না? তার মানে কি, এই উডস বিক্রিয়া হচ্ছে কি করে, কার্বন সংখ্যা ডাবল করে দেয়। কার্বন সংখ্যা ডাবল করে দেয়। আচ্ছা, এটা যদি কার্বন সংখ্যা ডাবল করে দেয়, এই বিক্রিয়াটা দেখো, এটা কি বলতো? এটা হচ্ছে জৈব অ্যাসিডের সোডিয়াম লবণ। জৈব অ্যাসিড কি হয়? জৈব অ্যাসিডের সংকেত কি? RCOOH। এটার একটা H যদি সোডিয়াম দ্বারা প্রতিস্থাপিত হয় তাহলে কি হয়? আমরা সোডিয়াম লবণ পাই। এটার সাথে যদি তুমি সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া ঘটাও উইথ রেসপেক্ট টু মানে ক্যালসিয়াম অক্সাইডের উপস্থিতিতে, তাহলে এটাকে আমরা কি বলি? সোডা লাইম। এটাকে হচ্ছে এই দুইটাকে একসাথে হচ্ছে সোডা লাইম বলা হয়। তাহলে হচ্ছে আমরা যেটা পাই সেটা হচ্ছে Na2CO3। এই যে NaO, এই পার্টটা হচ্ছে এইটার সাথে করে ফেলে, বিক্রিয়া করে ফেলে, মানে বিক্রিয়া করে বলতে মানে ওকে নিয়ে ভেগে যায় আর কি। সো কি তৈরি হয়? Na2CO3 প্লাস RH, এটা হচ্ছে ফর্ম হয়। আচ্ছা, এটাও কিন্তু অ্যালকেন, ঠিক আছে? এটাও কিন্তু অ্যালকেন। আর এটাতে দেখো কার্বন সংখ্যা কিন্তু এক কমে গেছে, ঠিক আছে? এখানে কি ছিল? RCOONA ছিল। এটার সাথে দেখো যখন সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করছে Na2CO3 যেটা, এটাতে কিন্তু একটা কার্বন চলে গেছে। এটাতে একটা কার্বন চলে গেছে, অর্থাৎ কার্বন সংখ্যা 1 হ্রাস পাইছে। কার্বন সংখ্যা 1 হ্রাস পায়। আচ্ছা, এই স্লাইডে হচ্ছে এই দুটা পয়েন্টই হচ্ছে ইম্পর্টেন্ট, যে উডস বিক্রিয়ায় হচ্ছে কার্বন সংখ্যা ডাবল হয়ে যায়। আর এই যে জৈব অ্যাসিডের সোডিয়াম লবণের সাথে যখন আমরা সোডা লাইমের বিক্রিয়া ঘটাই তখন হচ্ছে যে অ্যালকেনটা পাই ওখান থেকে হচ্ছে কার্বন সংখ্যা 1 হ্রাস পায়। আচ্ছা, তোমাকে যদি বলে যে হচ্ছে তোমাকে মনে করো CH3 CH2 COONA এরকম একটা যৌগ দেওয়া আছে, ঠিক আছে? এখন তোমাকে বলা হইলো যে এইটার সাথে আমি যদি সোডা লাইমের বিক্রিয়া ঘটাই তাহলে কয় কার্বন বিশিষ্ট অ্যালকেন পাবো? বলো তো এটার অ্যান্সার কি হবে? হ্যাঁ, ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। বলো তো এটার অ্যান্সার কি হবে? দেখি কয়জন পারো। 3 কার্বন বিশিষ্ট। হ্যাঁ, অনেকেই পারছো। 3 কার্বন বিশিষ্ট, এটা থেকে হচ্ছে 3 কার্বন বিশিষ্ট অ্যালকেন পাওয়া যাবে। বিশিষ্ট অ্যালকেন। আচ্ছা, আর তোমাকে যদি মনে করো কোন যৌগের কথা বলি, মনে করো CH3CH2Br এরকম একটা যৌগ দেওয়া হয়, এখান থেকে বলা হয় যে হচ্ছে বিউটেন প্রডিউস করতে, তাহলে তুমি কি বিক্রিয়া করবা? এই যে উডস বিক্রিয়া যেটা সেটা হচ্ছে ঘটাবা। কারণ তুমি দেখতেছো এটাতে 2 কার্বন আছে, তোমাকে বলছে বিউটেন বানাতে, তুমি জানো বিউটেনে হচ্ছে 4 কার্বন আছে। সো হচ্ছে উডস বিক্রিয়া ঘটাই দিবা, পাই যাবা। আচ্ছা, এখন হচ্ছে তাইলে নেক্সট স্লাইডে যাই। আচ্ছা, এই যে এটা তো একদম ইজি বিক্রিয়া। এটা কি হয়? সংযোজন বিক্রিয়া। এটাতে কি হয়? CH2Br, এখানে একটা Br লাগে, আবার CH2, এখানে হচ্ছে আরেকটা Br লাগে। এটা এটা তোমরা পারো। আচ্ছা, এটা কিন্তু অসম্পৃক্ততার টেস্ট আর কি, ঠিক আছে? এখানে হচ্ছে ব্রোমিন দ্রবণের হচ্ছে যে লাল বর্ণটা সেটা হচ্ছে দূরীভূত হয়, এটা থেকে হচ্ছে বোঝা যায় যে হচ্ছে এখানে এটা মানে এই যৌগটা যেটা সেটা হচ্ছে অসম্পৃক্ত।
আরেকটা যৌগ নেই, মনে করো সিএইচ ট্রিপল বন্ড সিএইচ, এটার সাথে যদি ব্রোমিনের বিক্রিয়া ঘটাই তাহলে কি হবে, প্রথমে সিএইচ বিআর প্রডিউস হবে, তারপর আরো এক ধাপে রিয়াকশন ঘটবে, দেন হচ্ছে ফাইনাল প্রোডাক্ট হবে কি সি বিআর বিআর, এখানে একটা এইচ হবে, এখানে একটা বিআর হবে, এখানে একটা বিআর হবে, এখানে হচ্ছে একটা এইচ হবে। এই বিক্রিয়া হচ্ছে অসম্পৃক্ততার পরীক্ষা। আবার এইটা যেটা, এটার একটা নাম আছে, এটা হচ্ছে বেয়ার দ্রবণ পরীক্ষা। বেয়ার দ্রবণ পরীক্ষা। এই বিয়ার কিন্তু আবার হচ্ছে ওই যে বিদেশিরা বিয়ার খায় ওই বিয়ার না, ঠিক আছে, বেয়ার দ্রবণ টেস্ট। আচ্ছা, এইটাতে কি হয়, এটাতে হচ্ছে ফাইনাল প্রোডাক্ট হিসেবে গ্লাইকল পাওয়া যায়, গ্লাইকল বা গ্লিসারল যাই বলো। এই যে এই টাইপের যৌগগুলোকে আমরা হচ্ছে গ্লাইকল বা গ্লিসারল বলে থাকি। এগুলো হচ্ছে অসম্পৃক্ততার পরীক্ষা, গ্লিসারল। আচ্ছা, আচ্ছা এখানে লিখে রাখি, এটা হচ্ছে অসম্পৃক্ততার পরীক্ষা, অসম্পৃক্ততার পরীক্ষা। আচ্ছা দেখি তো তোমরা কেউ আবার হচ্ছে আমাকে স্লো যাইতে বলতেছো কিনা। আচ্ছা, কেউ এখনো বলো নাই। আচ্ছা, এটা যদি হচ্ছে স্লো যায় তাহলে কিন্তু দেখা যাবে যে হচ্ছে মানে সারা রাত লাগবে, ঠিক আছে। আচ্ছা, এখন এই যে পলিমারকরণ, এইটাতে এই আমি না যখন তোমাদের মতো স্টুডেন্ট ছিলাম তখন হচ্ছে এই পলিমারকরণের ব্যাপারগুলো হচ্ছে মানে খালি ভুলে যাইতাম, ঠিক আছে। আমি আবার মনে রাখতে পারি না, তো অত ভালো মনে রাখার ক্যাপাবিলিটি কম। এটা দেখো, এদিকে তাকাও, এখানে জেড হচ্ছে একটা প্রতিস্থাপক, ঠিক আছে। এখানে জেড এর জায়গায় আমি হচ্ছে মূলক বসাবো আর কি। এখানে আমি যদি জেড এর জায়গায় এইচ বসাই তাহলে কি হবে, যোগটা দেখো তো, এক মিনিট। জেড এর জায়গায় যদি আমি এইচ বসাই তাহলে কি হবে, এইচ সি এইচ এইচ এইচ, এটার নাম কি, ইথিন। আর ইথিন যদি পলিমারকরণে পার্টিসিপেট করে তাহলে কি পাবো আমরা, পলিথিন। একদম ইজি। এই ইথিন থেকে আমরা হচ্ছে পলিথিন পাবো। এখানে যে প্রতিস্থাপক এটা হচ্ছে এইচ, মানে জেড এর জায়গায় হচ্ছে আমরা যদি এইচ বসাই তাহলে এটা পাবো। আর এই যে পলিটেট্রাফ্লোরো ইথিলিন, এই যে এটার মনোমার যেটা, সেটার সংকেত হচ্ছে এরকম, এফ এফ। এটা কিন্তু আবার এটার সাথে মিলাই ফেলো না, ঠিক আছে। এখানে কিন্তু দেখো তিন জায়গায় হচ্ছে এইচ বসাইছে, এক জায়গায় জেড বসাইছে। বাট এই যে পলিটেট্রাফ্লোরো ইথিলিনের যে মনোমার সেটাতে কিন্তু 4 হাতে 4টা এফ থাকবে, ঠিক আছে। এটা উল্টাপাল্টা কইরো না। এটা থেকে হচ্ছে আমরা কি পাবো, পলিটেট্রাফ্লোরো ইথিলিন। টেট্রাফ্লোরো ইথিলিন থেকে পলিমারকরণ বিক্রিয়ার মাধ্যমে আমরা পলিটেট্রাফ্লোরো ইথিলিন পাবো। আচ্ছা, এটা গেল। এখন এই জেড পজিশনে যদি আমি সিএইচ3 বসাই তাহলে কি হবে, আলটিমেটলি চেহারাটা দেখতে, এখানে একটা সিএইচ3 হবে, এখানে এইচ হবে, এখানে এইচ হবে, এখানে হচ্ছে একটা এইচ হবে। এটা থেকে এটার নাম কি, প্রোপিলিন, ঠিক আছে। প্রোপিলিন থেকে পলিমারকরণ বিক্রিয়ার মাধ্যমে জাস্ট নামের আগে একটা পলি যোগ করে দিবা তাহলে হয়ে যাবে, পলিপ্রোপিলিন পাবো। লাস্টের পয়েন্ট হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, পলিভিনাইল ক্লোরাইড। পরীক্ষায় প্রায়ই আসে, পিভিসি এর মনোমারের সংকেত লিখো, তখন হা করে তাকাই থাকো না, ঠিক আছে। পিভিসির পূর্ণরূপটা খেয়াল করো, সেটা হচ্ছে, এক মিনিট একটু টাইম দাও আমাকে। আচ্ছা, পিভিসির পূর্ণরূপ হচ্ছে পলিভিনাইল ক্লোরাইড, ঠিক আছে। আর এটার মনোমার হচ্ছে এই যে এটার সংকেতটা হচ্ছে এরকম। আচ্ছা, তোমরা তো আবার লাল কালি দিয়ে লিখতে না করছো। আচ্ছা, এখানে হচ্ছে এইচ থাকবে, এখানে হচ্ছে একটা এইচ থাকবে, এখানে হচ্ছে সিএল থাকবে, এখানে হচ্ছে আরেকটা এইচ থাকবে, ঠিক আছে। এটাকে তুমি যদি এইখানে এইচ দিতা, মানে এইখানে সিএল দিতা তাহলেও হইতো, ঠিক আছে, একই কথা। এটার মনোমারের সংকেতটা হচ্ছে, মনে রাখো, CH2 ডাবল বন্ড CHCl, ঠিক আছে। এটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট। আচ্ছা, কি হচ্ছে বারবার, এটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট। আচ্ছা, এখন আমরা হচ্ছে নেক্সট স্লাইডে যাই। এই যে এটা, আচ্ছা এখানে দেখো তো, এই যে সালফিউরিক অ্যাসিড ইউজ করছে, সালফিউরিক অ্যাসিড থেকে আমরা হচ্ছে অ্যালকিন পাইছি, ইথিন, ঠিক আছে। আচ্ছা বলো তো এক্স কি হইতে পারে, মানে কার সাথে সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া ঘটায় আমরা ইথিন পাই, দেখি তো কয়জন পারো। অ্যালকোহল, হ্যাঁ, অ্যালকোহল, এক্স্যাক্টলি। অ্যালকোহলের সংকেতটা কি হবে তাইলে, CH3CH2OH, এটা হচ্ছে অ্যালকোহল। অ্যালকোহলের সাথে আমরা সালফিউরিক অ্যাসিড মিশিয়ে হচ্ছে ইথিন পাচ্ছি। আচ্ছা বলো তো অ্যালকোহল কি অ্যাসিডিক, বেসিক না নিরপেক্ষ, দেখি তো কয়জন পারো।
অর্ধেক বলতেছো অ্যাসিড, অর্ধেক বলতেছো বেস। আসলে হচ্ছে অ্যালকোহল হচ্ছে নিরপেক্ষ, ঠিক আছে? অ্যালকোহল হচ্ছে নিরপেক্ষ, এটা মনে রাখো। অ্যালকোহল হচ্ছে অলওয়েজ নিরপেক্ষ, ওর কোনো অ্যাসিডিক বা বেসিক প্রপার্টি নাই। সো অ্যালকোহলের সাথে যখন হচ্ছে সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া ঘটে আমরা ইথিন পাচ্ছি, এখানে অ্যালকোহল হচ্ছে নিরপেক্ষ, এটা হচ্ছে অ্যান্সার। আচ্ছা, এর পরেরটা দেখো, পরেরটা তোমরা হচ্ছে আমাকে অ্যান্সার বলো। কোনটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন নয়? এটার অ্যান্সার বলো তো কি হবে, দেখি কয়জন পারো। প্রশ্ন কিন্তু ভালো মতো পড়তে হবে, ঠিক আছে? আহ নয় কথাটা যদি খেয়াল না করো তাহলে কিন্তু প্রশ্ন উল্টা হয়ে যাবে, ঠিক আছে? এটার অ্যান্সার হচ্ছে খ। এক্স্যাক্টলি, দেখো আমরা কি জানি, ডাবল বন্ড বা ট্রিপল বন্ড থাকলে কি হয়, সেটা হচ্ছে অসম্পৃক্ত হয়। এখানে CH2 ডাবল বন্ড CH2, এটাতে হচ্ছে ডাবল বন্ড আছে, এটাতেও ডাবল বন্ড আছে, এটাতেও ট্রিপল বন্ড আছে, তার মানে এই তিনটা তো হবেই না। বাকি কোনটা? এই যে এটা, এটা হচ্ছে অ্যান্সার। আর হচ্ছে প্রশ্ন ভালো মতো পড়বা, কোনটাতে হচ্ছে নয়, কোন তথ্যটা ভুল, কোন তথ্যটা সঠিক, এইসব হচ্ছে খেয়াল করবা, ঠিক আছে? এগুলাতে হচ্ছে মানে অনেক টিচাররা পেঁচাইতে পছন্দ করে। আচ্ছা, এখন এটার দিকে তাকাই, নিচের কোনটি সঠিক? আগে বিক্রিয়াটা দেখি। ব্রোমো ইথেন, ব্রোমো ইথেনের সংকেত লিখি আগে, CH3CH2Br, এটা হচ্ছে ব্রোমো ইথেন। কি বলছে, এটার সাথে হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইডের রিয়েকশন ঘটাইছে, তাহলে হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া হয়েছে। NaBr যেহেতু পাইছি, তার মানে কি সোডিয়াম হাইড্রোক্সাইড যেটা ছিল সেটা হচ্ছে অ্যাকুয়াস ছিল, যেহেতু হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া হয়েছে। NaBr, আরেকটা তাহলে কি হয়েছে, CH3CH2OH। এখানে কি বলছে, নিচের কোন তথ্যটি সঠিক? বি এর জারণে অ্যালকেন তৈরি হয়। এখানে বি কোনটা? এটা হচ্ছে বি, অ্যালকোহলের জারণে, অ্যালকোহলের জারণে কি অ্যালকেন প্রডিউস হওয়া পসিবল? আচ্ছা, এটা দেখি, পরে দেখবো। ইথেন থেকে হচ্ছে এ তৈরি হয়, ইথেন, ইথেন থেকে এ তৈরি হয়, হ্যাঁ এটা তো পসিবল। ইথেন থেকে হচ্ছে তুমি ব্রোমো ইথেন তো তৈরি করতেই পারো, ঠিক আছে? এই তথ্য হচ্ছে সঠিক। আর দেখো, আচ্ছা, তুমি যদি কোনো একটা প্রশ্নের অ্যান্সার মনে করো নাও জানো, বাট তুমি কিন্তু অপশন চেক করে সেটা হচ্ছে সঠিক দাগাইতে পারো। কারণ কি, মনে করো একটা প্রশ্নের অ্যান্সার হচ্ছে এই যে খ, ঠিক আছে? তুমি জানো না যে এটার অ্যান্সার কি খই হবে কিনা, বাট তুমি বুঝতেছো যে কও হবে না, গও হবে না, ঘও হবে না। সো ওই হিসেবে তুমি হচ্ছে, যদি তুমি আসল অ্যান্সারটা নাও জানো তাহলেও কিন্তু সঠিক মানে দাগাইতে পারবা আর কি, ঠিক আছে? সো চারটা অপশনই ভালো মতো পড়ে আগে মানে বুঝার চেষ্টা করবা যে কোনটা হবে। আচ্ছা, এটা হচ্ছে, এটার অ্যান্সার হচ্ছে বি হবে, যে ইথান থেকে হচ্ছে এ তৈরি করা পসিবল। আচ্ছা, এর পরেরটাতে আসি, যে হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যালকোহলিক হলে নিচের কোনটি প্রডিউস হবে? এই বিক্রিয়া তোমাদের আগেও দেখায় আসছি, যে যদি অ্যাকুয়াস হয়, সোডিয়াম হাইড্রোক্সাইড যদি অ্যাকুয়াস হয় তাহলে হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া হবে। আর যদি সোডিয়াম হাইড্রোক্সাইড মানে অ্যালকোহলিক হয় তাহলে কি হবে? অপসারণ বিক্রিয়া হবে। অপসারণ বিক্রিয়া কি তৈরি হবে? এই যে CH2 ডাবল বন্ড CH2, এটা প্রডিউস হবে। আচ্ছা, এখন পরেরটাতে যাই। এখানে হচ্ছে দেখো, এটা হচ্ছে অ্যাকুয়াস, এক্ষেত্রে কি তৈরি হবে? আচ্ছা, এটার অ্যান্সার তোমরা বলো তো, যে এটার অ্যান্সার কি হবে? অ্যালকোহল, এক্স্যাক্টলি অ্যালকোহল। তোমরা সবাই এক একজন জৈব যৌগের বস, মানে আমি জিজ্ঞেস করার আগেই হচ্ছে তোমরা দলে দলে সব অ্যান্সার দেওয়া শুরু করে দিছো। এটার অ্যান্সার হচ্ছে এ হবে। আচ্ছা, এখন এদিকে তাকাই। আচ্ছা, তোমরা কি আমাকে কেউ বলতে পারবা যে এখানে এ কি হবে? বিক্রিয়াটা দেখে দেখে কয়জন পারো? আপু ব্রেক চাই, এই তোমাদের 7 মিনিটের ব্রেক দিছি না, আবার কিসের ব্রেক? এখন আর ব্রেক নেই, এখন একদম মানে ক্লাস শেষ করে দিব। ইথাইন, ইথাইন, এটার অ্যান্সার হচ্ছে ইথাইন। এখানে এ হচ্ছে ইথাইন, CH ট্রিপল বন্ড CH। কারণ ইথাইন কিভাবে বুঝছি, এখানে হচ্ছে 2 অণু তুমি হাইড্রোজেন দিছো, ঠিক আছে? যদি ইথিন হইতো তাহলে 1 অণু হাইড্রোজেন দিলেই তোমার হচ্ছে ইথেন তৈরি হয়ে যাইতো, বাট এটা ইথাইন দেখেই তোমার হচ্ছে 2 ধাপে বিক্রিয়াটা ঘটানো লাগছে, 2 ধাপে বিক্রিয়া ঘটায় তোমার হচ্ছে ইথেন পাওয়া লাগছে। আচ্ছা, এখন বলছে যে এতে কতটি সমযোজী বন্ধন আছে? একটু ঠিক মতো আঁকাই তাহলে। বলো তো এখানে কয়টা আছে, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। এটাতে হচ্ছে 5টা সমযোজী বন্ধন আছে। যখন তোমাকে সমযোজী বন্ধনের সংখ্যা কাউন্ট করতে বলবে তখন যৌগটাকে একটু ভাঙ্গে চুরে লিখবা, ঠিক আছে? ভাঙ্গে চুরে লিখে তারপর হচ্ছে কাউন্ট করবা, তাহলে দেখবা হচ্ছে অ্যান্সার করতে সুবিধা হবে। আচ্ছা, এখন বিতে দেখো, উদ্দীপক হতে এ একটি অ্যালিফেটিক ও প্যারাফিন যৌগ। আচ্ছা, প্যারাফিন ওয়ার্ডটার নাম কি, মানে অর্থ কি, এটা কি তোমরা জানো? প্যারাফিনের অর্থ কি? প্যারাফিনের অর্থ হচ্ছে নিষ্ক্রিয়, আসক্তিহীন। এক্স্যাক্টলি, আমাদের লাইফে যেটা হইতে হবে, আসক্তিহীন, সবকিছুর আসক্তির ঊর্ধ্বে চলে যাইতে হবে। হ্যাঁ, প্যারাফিন হচ্ছে আসক্তিহীন। নর্মালি হচ্ছে অ্যালকেন গ্রুপ যারা, ওদেরকে হচ্ছে প্যারাফিন বা আসক্তিহীন এরকম বলা হয় আর কি। এখানে এ যেটা, এ কি অ্যালকেন বলো তো? এ কিন্তু অ্যালকেন না। সো
এ যেহেতু অ্যালকেন না, তার মানে কি? আচ্ছা, প্রশ্নের দিকে তাকাও, উপরের কোন তথ্যটি ভুল? ঠিক আছে, তোমাকে কিন্তু সঠিক অ্যান্সার চাই নাই, বলছে কোন তথ্যটা ভুল। ঠিক আছে, এখানে প্যারাফিন যৌগ হচ্ছে অ্যালকেনরা হয়, বাট এ হচ্ছে প্যারাফিন না। সো এখানে এ হচ্ছে ভুল, এটা একটা ঠিক, মানে এটা একটা অ্যান্সার। 2 নাম্বারের দিকে তাকাও, এতে কোনো কার্যকরী মূলক নাই, এটা কিন্তু হচ্ছে ভুল অ্যান্সার। কারণ এতে কি কার্যকরী মূলক আছে না, এই যে ট্রিপল বন্ড যেটা, এটা কি এটার কার্যকরী মূলক বা ফাংশনাল গ্রুপ? সো বি নাম্বারটা হচ্ছে ভুল। আবার 3 নাম্বারে কি বলছে, যে এ থেকে হচ্ছে অ্যালডিহাইড তৈরিতে 20% মার্কিউরাস সালফেট, 20% সালফিউরিক অ্যাসিড আর 2% মার্কিউরাস সালফেট ইউজ করা হয়। এই ইনফরমেশনটা কিন্তু ঠিক, কারণ কি যে এই দিকটা তোমরা দেখছো না, ট্রিপল বন্ড CH প্লাস 2H2O। আচ্ছা, এই যে কোনটা 2% কোনটা 20%, এটা কিন্তু মনে রাখবা। মার্কিউরাস সালফেট হচ্ছে 2% আর সালফিউরিক অ্যাসিড হচ্ছে 20%। ঠিক আছে, এখান থেকে হচ্ছে এই যে অ্যালডিহাইড যেটা, এটা হচ্ছে প্রডিউস হয়। শুধুমাত্র লাস্টেরটা হচ্ছে ঠিক, বাট তোমাকে কি বলছে, উপরের কোন তথ্যটি ভুল? ঠিক আছে, এখন তোমরা আমাকে বলো এটার অ্যান্সার কি হবে, দেখি বলো তো। অ্যান্সার হচ্ছে এ, এক্স্যাক্টলি অ্যান্সার হচ্ছে এ। 1 আর 2, এই দুইটা হচ্ছে অ্যান্সার। কারণ কি, এখানে হচ্ছে এটা তো প্যারাফিন না, এটা তো গেল। আর এটাতে হচ্ছে কার্যকরী মূলক আছে, বাট এখানে বলছে কার্যকরী মূলক নাই, তার মানে কি প্রথম দুইটাই ভুল আর লাস্টেরটা কারেক্ট। আচ্ছা, এটার অ্যান্সার হচ্ছে ক। এখন হচ্ছে পরের স্লাইডে যাই। এটার নাম কে বলতে পারবে? এটার নাম তোমরা কে বলতে পারবা দেখি? 4টা কার্বন আছে, যৌগটা হচ্ছে দেখতে সাইক্লো সাইক্লো টাইপের। সো কি মনে হয় এটার অ্যান্সার? এ, এক্স্যাক্টলি এটার অ্যান্সার হচ্ছে। এই তোমরা অনেকে খ বলতেছো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অ্যান্সার খ ঠিক আছে, ওই যে আমি ডাবল বন্ড দেখি নাই আর কি, সরি। এটার অ্যান্সার হচ্ছে বি। যারা হচ্ছে এ বলছে ওরাও হয়তো আমার মতো ডাবল বন্ড গুলা মিস করে গেছো, ঠিক আছে? এই ভুল করো না, এটার অ্যান্সার হচ্ছে সাইক্লোবিউটিন। দেখতে হচ্ছে সাইক্লো দেখেই বোঝা যাচ্ছে, আর যেহেতু ডাবল বন্ড আছে আর 4টা কার্বন আছে, তার মানে এটার নাম হচ্ছে সাইক্লোবিউটিন। আর এটার কি হবে, এটার নাম হবে, যেহেতু 3টা কার্বন আছে আর এখানে কোনো ডাবল বন্ড নাই আর দেখতে হচ্ছে যৌগটা সাইক্লো টাইপের, সো এটার নাম হবে হচ্ছে সাইক্লোপ্রোপেন। এটার নাম হচ্ছে সাইক্লোপ্রোপেন। আচ্ছা, এটা গেল। এই যে পিভিসি আবার এসে পড়ছে, বলো তো পিভিসি এর পূর্ণরূপ কি? পলিভিনাইল ক্লোরাইড। এই যে দেখো ভিরাইল ভিসাইল এসব লিখছে, আসলে কিন্তু এগুলা কিছুই না, হবে হচ্ছে পলিভিনাইল ক্লোরাইড। আচ্ছা, এখানে পরেরটাতে আসি। 2 মিথাইল প্রোপানল 1 এর সংকেত কি? 2 মিথাইল, আচ্ছা প্রোপানল মানে কি বলো তো? কার্বন হচ্ছে কয়টা থাকবে? 3টা কার্বন থাকবে, 3টা কার্বন থাকবে। আর 2 মিথাইল মানে কি 2 নাম্বার কার্বনে মিথাইল গ্রুপ থাকবে। এটা হচ্ছে 1 নাম্বার কার্বন। 1 নাম্বার কার্বন আমরা কাকে বলি? যেটার সাথে হচ্ছে কার্যকরী মূলক যুক্ত থাকে, সেটাকে আমরা বলি হচ্ছে 1 নাম্বার কার্বন। সো এটা হবে হচ্ছে 2 নাম্বার কার্বন। 2 নাম্বার কার্বনে কি আছে? মিথাইল গ্রুপ যুক্ত আছে, সো এটা হচ্ছে মিথাইল গ্রুপ থাকলো। আর এখানে হচ্ছে এইচ, এইচ, এখানে হচ্ছে এইচ, আর এখানে হচ্ছে 2টা হাত দিছি, সো আর 2টা হাত দিয়ে দিই। আচ্ছা, এটা হবে হচ্ছে 2 মিথাইল প্রোপানল 1 এর সংকেত। তুমি ফার্স্টে সংকেতটা লিখবা নিজের মতো করে, তারপর হচ্ছে অপশনের সাথে মিলায় দেখবা যে হচ্ছে কোনটার সাথে মিলে। আহ প্রথমটা যেটা, এটার সাথে মিলেই নাই, জানা কথা। এটার সাথেও মিলে নাই, এটার সাথেও মিলে নাই, মিলছে হচ্ছে কোনটার সাথে? এই যে ঘ এর সাথে, এটার সাথে মিলছে। আমি হচ্ছে নর্মালি এভাবে অ্যান্সার করতাম, যে হচ্ছে যখন কোনো কিছু সংকেত বলতো আমি অপশনের দিকে আগে তাকাইতাম না, আমি হচ্ছে নিজের মতো করে আগে লিখে নিতাম, তারপর হচ্ছে ওইটার সাথে মিলাই মিলাই দেখতাম যে হচ্ছে কোনটার সাথে ম্যাচ করতেছে। তোমরাও এই পদ্ধতি অ্যাপ্লাই করতে পারো, যাদের যেটা সুবিধা হয়। আচ্ছা, এখন হচ্ছে এটাতে পরেরটাতে যাই। 2,3-ডাইমিথাইল বিউটেনের সংকেত কি? বিউটেন মানে কি? এখানে হচ্ছে 4টা কার্বন থাকবে, 3-4টা আগে লিখে দিলাম। বিউটেন মানে এটা হচ্ছে অ্যালকেন। আর এখানে 2,3-ডাইমিথাইল, 2,3 তুমি এটাকে যে কোনোটাকে 1 নাম্বার কার্বন ধরতে পারো, ডান বাম অসুবিধা নাই। এটাকে 1 ধরো, এটাকে 2 ধরো, এটাকে 3 ধরো, এটাকে হচ্ছে 4 ধরো। আচ্ছা, 2,3 যেহেতু বলছে, তার মানে 2 নাম্বার কার্বনে একটা মিথাইল থাকবে, 3 নাম্বার কার্বনে একটা মিথাইল থাকবে, এখানে হচ্ছে একটা এইচ থাকবে, এখানে এইচ থাকবে, এগুলার প্রতি হাতে একটা একটা করে এইচ বসায় দাও। এইচ, এইচ। আচ্ছা, এখন হচ্ছে এটার সাথে মিলায় দেখো কোনটার সাথে হচ্ছে মিলে। এই যে দেখো এটার সাথে কিন্তু মিলছে, প্রথমটার সাথে কিন্তু মিলে গেছে, সো এটা হবে হচ্ছে কারেক্ট অ্যান্সার। তোমরা কি এটা বুঝছো একটু বলো তো চ্যাট বক্সে, নাকি সব মাথার উপরে দিয়ে যাচ্ছে আবার সবার?
আচ্ছা, যারা বলছো বুঝো নাই, এটা না বোঝার কি আছে এখানে? এই যে দেখো 2 নাম্বার পজিশনে মিথাইল আছে দুইটা, আর এটা দেখেই বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে বিউটেন। ঠিক আছে, প্রথমে 4টা কার্বন বসাই নিবা, তারপর 2 নাম্বার আর 3 নাম্বার পজিশনে মিথাইল বসাবা, তারপর হচ্ছে যেটা পাবা ওইটাই হবে হচ্ছে এটার সংকেত। আচ্ছা, তোমাদের একটা কথা আমি হচ্ছে একটু বলতে চাইছিলাম বাট হচ্ছে বলি নাই, সেটা হচ্ছে তোমাদের একটা মনে আছে উডস বিক্রিয়া দেখাইছিলাম? উডস বিক্রিয়ার সাথে একটা টার্ম তোমরা মনে রাখতে পারো যে হচ্ছে, আচ্ছা এটা পরে বলবো না, উডস ফিটিক একটা রিয়াকশনের নাম আছে। ঠিক আছে, উডস বিক্রিয়া হচ্ছে যখন তোমার অ্যালকাইল হ্যালাইড থাকে তখন সেটাকে হচ্ছে আমরা উডস বিক্রিয়া বলি। আর উডস ফিটিক কখন বলি? যখন হচ্ছে একটা অ্যারোমেটিক যৌগ থাকে, অ্যারোমেটিক যৌগের যখন আমরা লবণ নিয়ে কাজ করি তখন সেই বিক্রিয়াটাকে হচ্ছে আমরা উডস ফিটিক বিক্রিয়া বলি। দাঁড়াও, আচ্ছা দেখাই দিই তোমাদের তাহলে। এই যে এটা ছিল মনে হয়, এই যে উডস বিক্রিয়া, একটু নিচে চিপায় লিখে দেই। উডস ফিটিক বিক্রিয়া, যেটা যদিও লাগবে না, এমনি জাস্ট জানার জন্য আর কি বললাম। উডস ফিটিক বিক্রিয়া কি হবে? এখানে দেখো আর বি আর, আর কি অ্যালকাইল, অ্যালকাইল হ্যালাইড না? তুমি যদি এই আর এর জায়গায় একটা অ্যারোমেটিক যৌগ নাও, এই যে একটা চক্র নাও, তার সাথে বিআর দাও, তারপর হচ্ছে যদি রিয়াকশন ঘটাও, তাহলে হচ্ছে আহ যে রিয়াকশনটা ঘটবে ওইটাকে হচ্ছে আমরা বলবো উডস ফিটিক বিক্রিয়া। ঠিক আছে, এখানে হচ্ছে 2টা বেনজিন রিং পাবা, 2টা বেনজিন রিং পাবা। আচ্ছা, চিত্রটা ঠিক মতো আঁকা হয় নাই। এটা থেকে হচ্ছে তুমি 2টা বেনজিন রিং পাবা, আর হচ্ছে এনএবিআর আগের মতনই প্রডিউস হবে। ঠিক আছে, এনএবিআর প্রডিউস হবে, আর হচ্ছে 2টা বেনজিন বেনজিন রিং হচ্ছে যুক্ত হয়ে যাবে। ঠিক আছে, এই বিক্রিয়াকে বলা হচ্ছে উডসফিরিক বিক্রিয়া। আচ্ছা, এটাই হচ্ছে বলতে চাইছিলাম। তাহলে হচ্ছে আমার জায়গায় আবার ব্যাক করি। আচ্ছা, এখন হচ্ছে এই যে পরের প্রশ্নটা দেখো, এই যে এই বিক্রিয়া যেটা এই যে মাত্র বলে আসছি, এই বিক্রিয়াটার নাম কি বলো তো? এটা কি বিক্রিয়া? এই যে এখানে উডস ফিটিক ওয়ার্ডটা ছিল, তো এই কারণে হচ্ছে আমি এটা বলছি আর কি। এই বিক্রিয়ার নাম হচ্ছে উডস বিক্রিয়া। ঠিক আছে, এটা হচ্ছে মনে রাখো। আর এখানে CH3 জায়গায় যদি কোনো একটা বেনজিন রিং দিয়ে দেয় তাহলে এটা হয়ে যাবে উডস ফিটিক বিক্রিয়া। ঠিক আছে, আচ্ছা এখন হচ্ছে পরের স্লাইডে যাই। আচ্ছা, অ্যালকোহল থেকে বলতো কোন পদ্ধতিতে অ্যালডিহাইড তৈরি হয়? জারণ পদ্ধতিতে, জানা কথা। সো এ হচ্ছে জারণ হবে, এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার গেল। বি যেটা এখানে বলছে এ আর বি, এ এ ফর জারণ, এটা তুমি জানো। আর বি কি? বি হচ্ছে জৈব অ্যাসিড হবে, এটাও বোঝা যাচ্ছে। কারণ কি, অ্যালকোহলের সাথে অ্যালকোহলকে তুমি যদি জারণ করো তাহলে অ্যালডিহাইড তৈরি হবে, অ্যালডিহাইডকে আবার জারণ করলে কি হবে? জৈব অ্যাসিড তৈরি হবে। সো ক ও খ উভয়ই হবে হচ্ছে অ্যান্সার, ক খ উভয়ই অ্যান্সার, দুইটাই হচ্ছে অ্যান্সার হবে। আচ্ছা, এটা হচ্ছে বুঝার কথা। আচ্ছা, এমন কি আসো যে হচ্ছে এই প্রশ্নটা বুঝো নাই? আচ্ছা, যে খ বলছো, খ কিন্তু কারেক্ট অ্যান্সার না, কারণ এ, এ ফর জারণ এটা ঠিক আছে, এও জারণ বিও হচ্ছে জৈব অ্যাসিড, সো অ্যান্সার হবে হচ্ছে গ। আচ্ছা, এখন এটার দিকে তাকাও। এই নিরুদন বিক্রিয়া দেখছো কয়শো বার আসছে? এই নিরুদন বিক্রিয়া কিন্তু অনেক ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটা খেয়াল রাখো, এটা কিন্তু অনেকবার আসছে। এটা থেকে হচ্ছে ইথিন প্রডিউস হবে। আচ্ছা, এর পরেরটাতে আসি, যে ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম লবণকে সোডা লাইমের সাথে উত্তপ্ত করলে কি উৎপন্ন হয়? বলো তো কি হবে? এই বিক্রিয়াও কিন্তু আমি দেখাই আসছি, তোমরা বলছো ডিকার্বক্সিলেশন রিঅ্যাকশন। বলো তো এটা কি হবে? অ্যালকেন। হ্যাঁ, এক্স্যাক্টলি, এটার অ্যান্সার হচ্ছে অ্যালকেন। আচ্ছা, এটার অ্যান্সার অ্যালকেন। এইটা আই হোপ বুঝতে পারছো। আচ্ছা, পরেরটাতে আসি। আচ্ছা, নাইলন 100:100, 100 অনুপাত 100, এটা বলতে কি বোঝায়? যে হচ্ছে তুমি যে 2টা বিক্রিয়ক নিছো, এই যে এটা একটা বিক্রিয়ক আর এটা হচ্ছে আরেকটা বিক্রিয়ক। ঠিক আছে, দুইটাতেই কার্বনের অনুপাত হবে হচ্ছে 100/100। ঠিক আছে, এখানে হচ্ছে 100 সংখ্যক কার্বন থাকবে, সেকেন্ডটা যেটা এটাতে হচ্ছে 100টা কার্বন থাকবে। হ্যাঁ, সো এখানে বলছে পি ও কিউ এর মান কত? আচ্ছা, এখানে তুমি জানো এখানে হচ্ছে একটা কার্বন চলে গেছে, এখানে হচ্ছে আরেকটা কার্বন চলে গেছে, তাহলে বলো তো পি এর ভ্যালু কত হইলে এখানে কার্বন সংখ্যা 100 হবে? দেখি কয়জন পারো। 98। আচ্ছা, একজন তো অ্যান্সারও বলে দিছো, ভাই রে ভাই কি ট্যালেন্ট, মানে প্রশ্ন দেখেই অ্যান্সার। আচ্ছা, এটার অ্যান্সার হচ্ছে পি ইজিক্যাল টু, পি ইজিক্যাল টু 98, পি ইজিক্যাল টু 98। পি এর মান হচ্ছে 98, আর এই পাশে একটা কার্বন আছে, এই পাশে একটা কার্বন আছে, টোটাল হচ্ছে 100 গেল। আচ্ছা, এখন বলো তো এই যে বি নাম্বার, এই যে এই যোগটা যেটা, এটাতে কি কি হবে বলো তো? কিউ এর ভ্যালু কত হবে? 100। বুঝাই যাচ্ছে, কারণ এখানে হচ্ছে আর তো কোনো কার্বন নাই, এই একটাতেই একটা জায়গায় কার্বন আছে, আর এটার সাথে হচ্ছে কিউ আছে, সো এখানে কিউ এর ভ্যালু একাই 100। আই হোপ বুঝতে পারছো। সো হচ্ছে আজকের স্লাইড, মানে আজকের ক্লাস হচ্ছে এই পর্যন্তই। তোমরা হচ্ছে মানে
পুরা ক্লাসের মানে কোথাও কি কোনো সমস্যা আছে একটু বলো তো চ্যাট বক্সে দেখি। কেউ কি বুঝো না এরকম কোনো টপিক আছে? উম, পুরাটাই সমস্যা। আচ্ছা, নিজে নিজে তো হচ্ছে একটু ট্রাই করতে হবে, ঠিক আছে? আমি তো জাস্ট দেখাই দিলাম, বাট হচ্ছে নিজে নিজে তো চেষ্টা করতেই হবে। এই স্লাইডটা পাওয়ার পর হচ্ছে আবার দেখে নিও। আচ্ছা, একজন বলছো উডস বিক্রিয়াটাকে আরেকবার দেখাবো। আচ্ছা, উডস বিক্রিয়াটা আরেকবার দেখাই দিই তাহলে। একজন দেখতে চাইছো, কোথায় যেন ছিল উডস বিক্রিয়া? এই যে এটা, এই ভয়ঙ্কর লেখাওয়ালা স্লাইড। আচ্ছা, উডস বিক্রিয়া কিছুই না, জাস্ট তুমি হচ্ছে 2 অণু অ্যালকাইল হ্যালাইড নিবা, সাথে হচ্ছে সোডিয়ামের বিক্রিয়া ঘটাবা, তাহলে হচ্ছে একটা অ্যালকেন পাবা। এই বিক্রিয়াটাই হচ্ছে উডস বিক্রিয়া, ঠিক আছে? আহ 1 মিনিট। এই বিক্রিয়াটা হচ্ছে এই যে উডস বিক্রিয়া, কার্বন সংখ্যা হচ্ছে ডাবল হয়। এটা হচ্ছে এই মানে এই টাইপের বিক্রিয়া হচ্ছে মেইন কনসেপ্ট, ঠিক আছে? কার্বন সংখ্যা হচ্ছে ডাবল হওয়া লাগবে। আর হচ্ছে উডস ফিটিক বিক্রিয়া যেটা, সেটা হচ্ছে এই আর এর জায়গায় তুমি যদি একটা মানে বেনজিন চক্র নাও, তাহলে হচ্ছে যে বিক্রিয়াটা ঘটবে সেটাই হবে হচ্ছে উডস ফিটিক বিক্রিয়া, ঠিক আছে? এইটুকুই। আর দেখি আর কি বলতেছো। আচ্ছা, নাইলন 100-100। আচ্ছা, ওকে, নাইলন 100-100-এ যাই। এই যে এটা। আচ্ছা, 100:100 বলতে বোঝায় যে হচ্ছে যে দুইটা তুমি বিক্রিয়ক নিছো, ওই দুইটা বিক্রিয়কে কার্বন কার্বন সংখ্যা হচ্ছে 100-100 থাকতে হবে, ঠিক আছে? এখানে তুমি দেখতেছো এই যে HOOC, এই জায়গা হচ্ছে একটা কার্বন চলে গেছে, COOH এই জায়গা হচ্ছে আরেকটা কার্বন চলে গেছে। বাট তোমার এই বিক্রিয়কের টোটাল কার্বনের সংখ্যা তোমার 100 বানানো লাগবে। সো এই পি পজিশনে এই পি এর মানটা কত হইলে তোমার হচ্ছে কার্বনের ভ্যালু 100 হবে বলো তো? যদি তুমি 98 বসা, দেখো তো 98 প্লাস এই যে COH এর একটা 1 গেল, আর HOC এর একটা 1 গেল, ঠিক আছে? টোটাল 100 তুমি পাইলা। আর এর পরের পার্টটা যেটা, এটাতে তো ডানে বামে কোনো কার্বন নাই, এই একটা জায়গায় হচ্ছে এই মিথিলিন গ্রুপটার সাথেই শুধু কার্বন আছে, আর এটার সাথেই হচ্ছে কিউ যুক্ত আছে, ঠিক আছে? সো এখানে কিউ এর ভ্যালু একাই 100, ঠিক আছে? কিউ এর ভ্যালু 100 হইলেই হচ্ছে কার্বনের সংখ্যা তুমি হচ্ছে টোটাল 100 পাবা। সো তখন হচ্ছে নাইলন 100-100 হচ্ছে মানে যে যৌগটা গঠিত হবে সেটা হচ্ছে তুমি পাবা আর কি, ঠিক আছে? এটাই। আই হোপ বুঝতে পারছো। আহ আর কি বলতেছো? শত জারণ বিক্রিয়া, ওকে। আর রাইমার টাইমান বিক্রিয়া তোমাদের লাগবে না। রাইমার টাইমান বিক্রিয়া নিয়ে মাথা ঘামানো, ওটা লাগবে না। শত জারণ বিজারণ বিক্রিয়ায়, আচ্ছা যাই। কোথায়? আচ্ছা, এটা তো উপরে ছিল, সরি। সত্যজারণ বিজারণ বিক্রিয়া মানে হচ্ছে একটা বিক্রিয়ক থাকবে, ওই একটা বিক্রিয়কের মধ্যেই হচ্ছে জারণ বিজারণ মানে দুইটাই ঘটবে আর কি। শত মানে হচ্ছে নিজ, ঠিক আছে? ও নিজে নিজেই হচ্ছে নিজে নিজেই একটা নিজেরই একটা পার্ট হচ্ছে জারিত হয়ে যাবে, নিজেরই আরেকটা পার্ট হচ্ছে বিজারিত হয়ে যাবে। এই যে দেখো KNO3 এই যৌগটাতে, এটা কি একটু ভাঙাই লিখি। KNO3 এটাতে নাইট্রোজেনের জারণ মান হচ্ছে +5 আর ও এর হচ্ছে -2, ঠিক আছে? বিক্রিয়ক কিন্তু একটাই, এটার দুইটা পরমাণু আলাদা আলাদা, যাদের হচ্ছে জারণ সংখ্যা ভিন্ন। এখান থেকে তুমি যে যৌগটা পাবা 2KNO2 প্লাস হচ্ছে অক্সিজেন, ঠিক আছে? এখানে দেখো বিক্রিয়ক পার্টে অক্সিজেনের জারণ সংখ্যা ছিল কি -2, বাট এখানে কি হয়ে গেছে? এখানে হচ্ছে 0 হয়ে গেছে। আবার এখানে নাইট্রোজেনের জারণ সংখ্যা ছিল কি +5, এখানে কি হয়ে গেছে? +3 হয়ে গেছে। এখানে হচ্ছে +3 হয়ে গেছে। তার মানে কি একই বিক্রিয়কের দুইটা আলাদা পরমাণুর মধ্যে যখন হচ্ছে জারণ সংখ্যার মানে পরিবর্তন হয়, সেই টাইপের বিক্রিয়াই হচ্ছে শতজারণ বিজারণ বিক্রিয়া। আই হোপ বুঝতে পারছো। আর হচ্ছে এই যে রিয়েকশনটা যেটা, এটা কিন্তু মনে রাখো, ঠিক আছে? বিক্রিয়ার সমতা বিধানের কোনো শর্টকাট আছে না, শর্টকাট নাই। যদি MCQ-তে আসে, তোমার কপাল ভালো থাকলে ক খতেই তুমি হচ্ছে অ্যান্সার মিলাই ফেলতে পারবা। আর যদি কপাল খারাপ থাকে আমার মতো, তাহলে দেখবা একদম ঘ নাম্বারে যায় হচ্ছে রাইট অ্যান্সারটা পাবা। সো হচ্ছে তখন একটু টাইম লাগবে আর কি। প্র্যাকটিস করবা বেশি বেশি, ঠিক আছে? প্র্যাকটিস করবা বেশি বেশি, তাহলে হচ্ছে দেখবা টাইম কম লাগবে। আচ্ছা, আর বিয়োজন বিক্রিয়া কি শতজারণ বিজারণ বিক্রিয়া? একটা বিয়োজন বিক্রিয়া যদি ঘটাও, দেখবা যে হচ্ছে দুইটা পরমাণুর মধ্যে যদি জারণ সংখ্যা, মনে করো একটা বিয়োজন বিক্রিয়া মনে করো দেখি, ক্যালসিয়াম কার্বনেট থেকে হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড প্লাস হচ্ছে কার্বন ডাই অক্সাইড। এখানে দেখো এখানে
অক্সিজেনের জারণ সংখ্যা -2, এখানে এখানে হচ্ছে -2, এখানে ক্যালসিয়াম 2+, এটারও হচ্ছে ক্যালসিয়াম 2+, এই যে বিক্রিয়ক অংশ ক্যালসিয়াম 2+, উৎপাদ অংশ ক্যালসিয়াম 2+। এখানে দেখো এখানে কিন্তু কারোরই জারণ সংখ্যার পরিবর্তন হয়ই নাই, তার মানে কি এটা তো জারণ বিজারণ বিক্রিয়াই না, তাহলে হচ্ছে শত জারণ বিজারণ কেমনে হবে? ঠিক আছে, এটা হচ্ছে দেখবা, মানে হচ্ছে শুধু একটা বিক্রিয়ক থাকলেই যে হচ্ছে রাইট আনসার দিয়ে দিবা, এটাতেও হচ্ছে ঝামেলা আছে। অবশ্য কথাটা বলা ঠিক হয় নাই আমার, কারণ দেখো এটাতে তো জারণ সংখ্যার পরিবর্তনই হয় নাই কোনো, সো এটা তো জীবনে শত জারণ বিজারণ বিক্রিয়া হবে না। সো আমার কথা আমি তুলে নিই আর কি, কথাটা মুছে ফেলি। বাট নর্মালি হচ্ছে শত জারণ বিজারণ বিক্রিয়া যেগুলো, ওগুলাতে হচ্ছে কি হয়, বিক্রিয়ক একটাই থাকে আর কি। তোমার হচ্ছে জাস্ট বিক্রিয়ক একটা দেখার পর একটু মানে করে নিও, একটা দেখার পর একটু ক্যালকুলেট করে নিও যে হচ্ছে জারণ সংখ্যার আদৌ পরিবর্তন হয়েছে নাকি হয় নাই। ঠিক আছে, এটা একটু খেয়াল করে নিও। আচ্ছা, এটার পরে লিখে দিই, বিক্রিয়ক একটি দেখার পর ক্যালকুলেট করব, চোখ বন্ধ করে হচ্ছে বসাই দিও না, তাহলে হচ্ছে এই যে ক্যালসিয়াম কার্বনেটের এই বিক্রিয়া কিন্তু শত জারণ বিজারণ বিক্রিয়া না। আচ্ছা, আর কোনো প্রশ্ন? হ্যাঁ, জৈব যৌগ একটু ঝামেলা যুক্ত, এটা প্রতি ক্লাসেই। তোমরা তো এসএসসি তে তো এতটুকু পড়তেছো, ইন্টারে যায় তো হচ্ছে আরো আরো বেশি পড়বা, তখন হচ্ছে আরো মাথা নষ্ট হয়ে যাবে। আচ্ছা, আর কি কারো কোথাও সমস্যা আছে দেখি তো। প্যালাডিয়াম নিয়ে কি জানি বলছো, প্যালাডিয়াম আর বেরিয়াম সালফেটের কথা মনে হয় কিছু বলছো। বেরিয়াম সালফেট হচ্ছে প্রভাবক বিষ, এই কারণে হচ্ছে ওইটা ফাইনাল প্রোডাক্ট হচ্ছে ইথেন, যেটা সেটা প্রডিউস হয় না, ইথিনই হচ্ছে থাইমে যায়। আই হোপ এটা জিজ্ঞেস করছো। আর সকল জারণ বিজারণ বিক্রিয়া কি শত জারণ বিজারণ বিক্রিয়া? না, সকল জারণ বিজারণ বিক্রিয়া তো শত জারণ বিজারণ বিক্রিয়া না। শত জারণ বিজারণ বিক্রিয়া হইতে হলে কি কি হতে হবে, একটা বিক্রিয়কের দুইটা আলাদা পরমাণুর মধ্যে হচ্ছে জারণ সংখ্যা চেঞ্জ হতে হবে। ঠিক আছে, আলাদা আলাদা বিক্রিয়ক হইলে হবে না। হ্যাঁ, আচ্ছা, আর কি? আপু, আমাদের বইয়ে 4 থেকে 10% আছে, তাহলে 4 থেকে 10%ই দিও, একই কথা। 4, 10, 6, 10, ডাজন্ট ম্যাটার। আর কি লিখছো? নাইট্রোজেনের হ্যাঁ, এই চেনোচিতে তো হচ্ছে নাইট্রোজেনের জারণ সংখ্যা যেটা, সেটা তো +5ই। কেন্দ্রীয় পরমাণু চিনবো কিভাবে? কেন্দ্রীয় পরমাণু হচ্ছে যে পরমাণুর চারপাশে হচ্ছে অন্য পরমাণুগুলো যুক্ত অবস্থায় থাকে, ওই টাইপের পরমাণু হচ্ছে কেন্দ্রীয় পরমাণু। ঠিক আছে, মনে করো তুমি হচ্ছে পানি নিয়ে চিন্তা করো, ঠিক আছে, মনে করো ওয়াটার। ঠিক আছে, এখানে দেখো এই অক্সিজেনের সাথেই কিন্তু অন্য পরমাণু যে দুইটা, এই দুইটা হচ্ছে যুক্ত আছে। ঠিক আছে, তার মানে এখানে অক্সিজেন হচ্ছে কেন্দ্রীয় পরমাণু। এই হাইড্রোজেন আর হাইড্রোজেন কিন্তু একটা অন্যটার সাথে যুক্ত নাই, এই কারণে হচ্ছে এই দুইটা কেন্দ্রীয় পরমাণু হইতে পারবে না। মানে মানে যে অ্যাটমের চারপাশে হচ্ছে অন্য পরমাণুগুলো যুক্ত অবস্থায় থাকে, ওই সেন্ট্রাল যে অ্যাটমটা, ওইটাই হচ্ছে কেন্দ্রীয় পরমাণু। আচ্ছা আপু, তাপ হারি, আচ্ছা তোমার প্রশ্নটা উপরে চলে গেছে, একটু খেয়াল করি। আপু, অ্যাডমিশনের কোয়েশ্চেন কি কোনোভাবে ফাঁস করা যায়? না, ফাঁস করা যায় না, পড়তে হবে, পড়ার বিকল্প নাই। আপু, তাপ হারিতে বিক্রিয়কের ঘনমাত্রা বাড়ালে কি হবে? আচ্ছা, তাপ হারিতে বিক্রিয়কের ঘনমাত্রা বাড়াইলেও হচ্ছে উৎপাদের দিকেই যাবে। ঠিক আছে, তাপ হারি মানে ঘনমাত্রার প্রভাব হচ্ছে দুইটাতেই সেম বলা চলে। বিক্রিয়কের এটাতে হচ্ছে বিক্রিয়কের ঘনমাত্রা বাড়ালে উৎপাদের দিকে যাবে, বিক্রিয়কের ঘনমাত্রা বাড়াবা উৎপাদের দিকে যাবে, ঘনমাত্রা বাড়াবা উৎপাদের দিকে যাবে, উৎপাদ বাড়বে। আচ্ছা, আচ্ছা, আজকে ক্লাস তাহলে হচ্ছে এখানেই শেষ করি। আই হোপ মোটামুটি হচ্ছে আমি একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করছি। আহ আচ্ছা, ভাইয়া কি আছেন? জি আপু, শুনতে পাচ্ছি। জি ভাই, ওদের হচ্ছে ক্লাস শেষ করে দিছি আর কি। আচ্ছা ঠিক আছে আপু, আপনাকে ধন্যবাদ সুন্দরভাবে ক্লাসে শেষ করার জন্য। আর আপু একটু পিডিএফটা কষ্ট করে আপলোড করে দিন তাহলে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে। সো ডিয়ার স্টুডেন্ট, একটা পোল লঞ্চ করেছি তোমাদের উদ্দেশ্যে, তোমরা কাইন্ডলি সবাই পার্টিসিপেট করো। আর যদি উদ্ভাসন সম্পর্কিত কোনো কোশ্চেন থেকে থাকে তাহলে জিজ্ঞেস করতে পারো। হাসিফ ভাই শুনতে পাচ্ছেন? জি ভাই, শুনতে পাচ্ছি। হ্যালো।
হ্যালো। জি ভাইয়া, আপনি চাইলে তাহলে কিউএনএ তে কিছু কোশ্চেন ছিল, লাইভ অ্যান্সার দিয়ে দিতে পারেন। ভাইয়া মোটামুটি সব কোশ্চেন অ্যান্সার দেওয়া হয়ে গেছে, তারপরেও দাঁড়ান আমি কিছু বাকি আছে এগুলো দিয়ে দিচ্ছি। ঠিক আছে ভাইয়া। আচ্ছা, কয়েকজন কোশ্চেন করেছিল যে তোমাদের অ্যাডিপিক অ্যাসিড আর হেক্সামিথিলিন ডায়ামিনের নামটা ভুল দেওয়া আছে বইয়ে। হ্যাঁ ভাইয়া, তোমাদের ভুল দেওয়া আছে, ওটা জাস্ট ঠিক করে নিবে। এরপর ভাইয়া রেটিনার উন্মেষ কি এক না? ভাইয়া রেটিনার উন্মেষ এক না। আচ্ছা আচ্ছা, কার্বন যে কার্বন সংখ্যা ডাবল হয় তাহলে বিজোড়গুলো কিভাবে পাবো? ভাইয়া তোমরা এগুলো ইন্টারে শিখবে। আমরা ধরো যদি কি বলে প্রোপেন বানাতে চাই তাহলে মিথেন আর ইথেন তখন আমরা মিক্স করে উডস বিক্রিয়া করি, এগুলো আমরা ইন্টারে শিখবো, এখন এগুলো না ঝামেলা করা লাগবে না। ভাইয়া সম্পৃক্ত অসম্পৃক্ত কি বেয়ার টেস্ট বা ব্রোমিন টেস্ট বাদে করা যায়? হ্যাঁ ভাইয়া, অনেকগুলো টেস্টই আছে, বাট আমরা আমাদের লেভেলে শুধু বেয়ার আর ব্রোমিন টেস্ট নিয়েই আলোচনা করব। ভাইয়া জায়মান এই হাইড্রোজেন কিভাবে তৈরি করবো? ভাইয়া বিজারণের জন্য জায়মান হাইড্রোজেন নিয়ে অনেক কিছু আছে, এগুলো আমরা সব ইন্টারে পড়বো। এখন আমরা এই ডিটেলগুলোতে যাচ্ছি না, এখন জাস্ট জেনে রাখো যে কিছু কিছু বিক্রিয়া আমাদের হাইড্রোজেন অ্যাড হচ্ছে এবং সেটাকে আমরা বিজারণ হিসাবে চিহ্নিত করছি। আচ্ছা, বিক্রিয়ক আর উৎপাদের যে কোনো একটি গ্যাস হলে কি চাপের প্রভাব থাকবে? হ্যাঁ ভাইয়া, যে কোনো একটা হলেই থাকবে, কিন্তু তোমার যদি বিক্রিয়ক এবং উৎপাদের যে গ্যাসের যে মোল সংখ্যা, এদের সংখ্যা যদি সেম হয়ে যায়, অর্থাৎ মোল সংখ্যার যদি পার্থক্য না থাকে, তাহলে আর কোনো গ্যাসের প্রভাব চাপের প্রভাব থাকবে না। তোমার জাস্ট গ্যাস থাকলেই হয়েছে, গ্যাসের সাথে কি তোমার সলিড আছে না লিকুইড আছে সেটা দেখাও লাগবে না, যদি গ্যাস থাকে এবং এদের মধ্যে মোল সংখ্যার পার্থক্য থাকে তাহলেই তোমার চাপের প্রভাব থাকবে। আর ভাইয়া তোমরা কেন্দ্রীয় পরমাণু নিয়ে যারা হচ্ছে বেশি প্যারা খাচ্ছ, ধরো হচ্ছে তোমার দুইটা মৌল নিয়ে একটা যৌগ তৈরি হয়েছে, ফর এক্সাম্পল হচ্ছে HCl। এইখানে ভাই কে কেন্দ্রীয় পরমাণু এটা নিয়ে তোমার মাথা ব্যথা করা লাগবে না, কারণ দেখো তোমার এখানে যদি হাইড্রোজেনের জারণ সংখ্যা +1 হয় তাহলে ক্লোরিনের জারণ সংখ্যা -1 হতে বাধ্য, কারণ এখানে আমার দুটোই আছে, একে অপরের পরিপূরক, দুটো যোগ করে আমার 0 হবে। তো এইটা নিয়ে তোমার প্যারা খাওয়া লাগবে না। আমাদের প্যারাটা হবে যখন হচ্ছে অনেকগুলো পরমাণু থাকবে, ধরো H2SO4। এখন কি হবে? এখন কিন্তু ভাই হাইড্রোজেনের যদি +1 হয় তাহলে কিন্তু ভাই সালফারের -1 বা -2 হচ্ছে না। তো এই সকল ক্ষেত্রে আমরা হচ্ছে সালফারটাকে সেন্টারে রেখে, মানে যৌগ যেটা হয় গাঠনিক যৌগ যদি আমি আঁকি, সালফারটা সেন্টারে থাকে এবং এর আশেপাশে হাইড্রোজেন এবং অক্সিজেনগুলো থাকে। তো তখন হচ্ছে আমরা শুধুমাত্র সেন্টার অ্যাটমটা নিয়ে কনসিডার করব, এছাড়া আমাদের সেন্টার অ্যাটম নিয়ে কনসিডার না করলেও চলবে। আচ্ছা, AgCl আয়নিক বন্ড থাকা সত্ত্বেও কেন পানিতে সলুবল না? ভাই দেখো, আয়নিক বন্ড থাকার মানে এই না যে পানিতে সলুবল হবে, এখানে আরো দুটো কনসেপ্ট আমাদের পড়তে হয়, আমরা পরে পড়ি। সেটা হচ্ছে ল্যাটিস এনথালপি আর হচ্ছে হাইড্রেশন এনথালপি। ল্যাটিস এনথালপি হচ্ছে এই যে Ag আর Cl আছে, ওরা একে অপরকে অ্যাট্রাক্ট করে যে একটা সলিড হিসাবে থাকতে চায়, এইটার প্রবণতাটা প্রকাশ করবে। আর হাইড্রেশন এনথালপি হচ্ছে পানির মধ্যে যখন আমি AgCl কে মিশাবো, তখন পানির যে H+ আর OH- আছে, ওরা যথাক্রমে H+ হচ্ছে Cl- কে অ্যাট্রাক্ট করবে, আর OH- হচ্ছে Ag+ কে অ্যাট্রাক্ট করবে। ওদেরকে অ্যাট্রাক্ট করে যে পানিতে মিশিয়ে ফেলার প্রবণতা সেটা প্রকাশ করবে। তো তোমার যদি দ্বিতীয় প্রবণতা যদি প্রথম প্রবণতা বেশি হয়, অর্থাৎ তোমার যদি হাইড্রেশন এনথালপি ল্যাটিস এনথালপির চেয়ে বেশি হয়, তাহলে সে পানিতে দ্রবীভূত হবে, না হলে হবে না। তো AgCl আয়নিক হওয়া সত্ত্বেও ওর হাইড্রেশন এনথালপি কম হয়, ল্যাটিস এনথালপি বেশি হয়, ও পানিতে সলুবল হয় না। আচ্ছা, পারঅক্সাইড আর সুপার অক্সাইড নিয়ে দেখি এই তাহসিন, তুমি আজকে পারঅক্সাইড আর সুপার অক্সাইড নিয়ে অ্যাটলিস্ট 20টা কোশ্চেন করছো। আচ্ছা ভাই দেখো, পারঅক্সাইড আর সুপার অক্সাইড তোমার টেনশনের কোনো কিছু নেই। দেখো, ইন্টারে যখন উঠবা অ্যাটলিস্ট 9 পদের অক্সাইড করবা, তার মধ্যে একটা হচ্ছে পারঅক্সাইড আর সুপার অক্সাইড। তোমার লেভেলে তুমি জাস্ট জেনে রাখো যে পারঅক্সাইডে আমার অক্সিজেনের জারণ সংখ্যা হবে -1, আর সুপার অক্সাইডে অক্সিজেনের জারণ সংখ্যা হবে -1/2। তো সুপার অক্সাইডের এক্সাম্পল তোমাদের বই দেওয়া আছে KO2। তো KO2 তে কি হয় দেখো, আমার পটাশিয়ামের জারণ সংখ্যা তো +1 হবে, এর কম বেশি তো হতে পারবে না। এখন অক্সিজেন কি হবে, তাহলে যদি আমার টোটাল যৌগের জারণ সংখ্যা যদি 0 হতে হয়, তাহলে আমার অক্সিজেন আসলে কত হইতে হবে? যেহেতু দুইটা আছে এবং হতে হবে হচ্ছে -1, তার মানে কি অক্সিজেন পাচ্ছে হচ্ছে -1/2 করে। তো এইটাই হচ্ছে সুপার অক্সাইড। আর পারঅক্সাইড হচ্ছে Na2O2, সোডিয়াম পারঅক্সাইড বা হাইড্রোজেন পারঅক্সাইড, এইগুলোতে আমার জারণ সংখ্যা হবে হচ্ছে -1। হ্যাঁ,
অক্সিজেন কি? হ্যাঁ, জায়মান অক্সিজেন হচ্ছে জারণের সময় জায়মান অক্সিজেন তৈরি করে রাখতে পারি না, এই কারণেই কি ওরা হচ্ছে বিক্রিয়া করে জায়মান অক্সিজেন তৈরি করবে, তারপর সেই জায়মান অক্সিজেন দিয়ে রিয়াকশনটা হবে। তো তোমাদের জাস্ট এখন বিক্রিয়াটা জানলেই হবে, বিক্রিয়ার কোন মেকানিজমে হয়, কিভাবে হয় না হয়, স্টেপগুলো কি কি, সবকিছু আমরা ইন্টারে শিখবো। আর তোমরা যারা ভাই যে কোশ্চেন আনসারে বা চ্যাট বক্স হচ্ছে ইন্টারের বই থেকে কোশ্চেন করতেছো, ভাইয়া তুমি ইন্টারে বই পড়ে ফেলছো নাকি ফেলো নাই তার উপর ভিত্তি করে কিন্তু তোমাকে নটরডেম বা হলিক্রসে ভর্তি নিবে না। তুমি তোমার 9-10 বইটা কত ভালো মতো পড়ছো সেটা তার উপর ভিত্তি করে কিন্তু তোমাকে ইন্টারে নটরডেমে ভর্তি নিবে। বুঝতে পারছি? তো ইন্টারের টপিক নিয়ে এখন কোশ্চেন করো না, তোমরা এখন ইন্টার নিয়ে মাথা ঘামায়ও না। আর রিহাব না ভাইয়া, পানিতে দ্রবীভূত হতে হলে লিকুইড হতে হবে এমন কোনো কথা নাই। অ্যাকোয়াস গুলো মানে যেগুলো হচ্ছে সলিড কিন্তু আয়নিক, তারা হতে পারে। আবার তোমার যদি পোলার সমযোজী যৌগ হয় তাহলে সেখানেও হতে পারে। আচ্ছা, BeCl2 সমযোজী কেন ভাই? এটা চ্যাপ্টার 5 এর পড়া। তো এটা হচ্ছে যেটা হয় BeCl2 এর মধ্যে হচ্ছে তোমার একটা টেন্ডেন্সি দেখা যায়, যেটাকে আমরা হচ্ছে ইন্টারে ফাজানের নীতি এক্সপ্লেন করি। তো এখন জাস্ট জেনে রাখো যে বিইর আকারটা অনেক ছোট হওয়ার কারণে ওর মধ্যে যে আয়নিক যৌগের প্রবণতা আছে তার পাশাপাশি কিছু সমযোজী যৌগের বৈশিষ্ট্য দেখা দেয়। এই কারণে BeCl2 আয়নিক বৈশিষ্ট্যের সাথে সমযোজী বৈশিষ্ট্য এত বেশি পরিমাণে থাকে যে আমরা এটাকে সমযোজী যৌগ হিসেবে ট্রিট করি। না ভাইয়া, শুধু আমি গ্যাসীয় মোলের মোল সংখ্যাটা হিসাব করব। মারুফ কোশ্চেন করেছিল যে গ্যাসীয় ছাড়া কি অন্য কিছুর মোল সংখ্যা হিসাব করতে হবে নাকি না। না, চাপের প্রভাব বের করার জন্য আমার শুধুমাত্র গ্যাসীয়টা হিসাব করতে হবে। আর তোমরা যারা হচ্ছে তাপ নিয়ে বলতেছো যে ভাই তাপ দেওয়া না থাকলে কি করব, তোমরা যারা চ্যাপ্টার 8 নিজেরা পড়ে ফেলেছো, তোমাদের শর্ট সিলেবাসে যেহেতু নেই, চ্যাপ্টার 8 এর মধ্যে আমরা বিক্রিয়া দেখে সেই বিক্রিয়াটা তাপ উৎপাদী হবে না তাপহারী হবে বলে দিতে পারতাম। কিন্তু যেহেতু তোমরা চ্যাপ্টার 8 পড়োনি, তো তোমাদের এরকম কোশ্চেন করবে না। তোমাকে যে কোশ্চেনটা করবে সেখানে ΔH এর ভ্যালু দিয়ে দিবে এবং সেখান থেকে তুমি ডিসিশন নিবা যে তাপ উৎপাদী না তাপহারী, এবং তারপরে তাপমাত্রা চেঞ্জ করলে লাসাতালের নীতি অনুযায়ী কি হবে সেখান থেকে তোমরা ডিসিশন নিবে। তোমাদের ΔH এর ভ্যালু দিয়ে দিবে। আচ্ছা, হাইড্রোজেন আইসোটোপের মধ্যে ডিউটেরিয়ামের পার্সেন্টেজ কত? 0.015%। ভাইয়া এইটা বের করবা না ম্যাথ করে, এটা বইয়ে ডিরেক্ট দেওয়া আছে। তোমার বইয়ের চ্যাপ্টার 3টা একটু পড়ো, এখানে ডিরেক্ট বইয়ে ভ্যালুটা দেওয়া আছে, এটা ম্যাথ করে বের করা লাগবে না তোমার। এটা সায়েন্টিস্টরা বের করে রেখেছেন, তুমি জাস্ট আপাতত ভ্যালুটা মুখস্থ করো। আচ্ছা, 10% NaOH দ্রবণকে মোলারিটিতে কিভাবে কনভার্ট করবা? ভাইয়া এটা তোমাদের 9-10 এর পড়া না, এটা ইন্টারের পড়া, এবং ইন্টার ফার্স্ট ইয়ারের পড়া না, এটা ইন্টার সেকেন্ড পেপারের পড়া। কেমিস্ট্রি সেকেন্ড পেপার চ্যাপ্টার 3 তে এই টপিকটা আছে। এখন এই টপিক না আমি আলোচনা করব না। হ্যাঁ ভাইয়া, তোমার যদি সাম্যাবস্থায় যে বলতেছে যে সাম্যাবস্থায় প্রেসারের থাকার জন্য, প্রভাব থাকার জন্য যে কোনো একটা গ্যাস হলেই চলবে, তোমাদের বই বলা আছে। হ্যাঁ, যদি বিক্রিয়কে গ্যাস থাকে কিন্তু উৎপাদে কোনো গ্যাস না থাকে তাহলেও যেমন প্রভাব কাজ করবে, যদি উৎপাদে গ্যাস থাকে বিক্রিয়কে কোনো গ্যাস না থাকে তাহলেও প্রভাব কাজ করবে, কোনো সমস্যা নেই। কিন্তু ভাইয়া আরেকটা শর্ত আমার মানতে হবে, সেটা হচ্ছে গ্যাসের মোল সংখ্যার পার্থক্য থাকতে হবে। যদি কোনো পার্থক্য না থাকে তাহলেও কোনো প্রভাব হবে না। আশা করি সাইমা তোমার অ্যান্সার তুমি পেয়ে গেছো। আচ্ছা ভাইয়া, মোটামুটি সব কোশ্চেন আনসার করে ফেলেছি। এখনো যদি কারো কোনো কোশ্চেন থাকে তাহলে কোশ্চেন করতে পারো Q&A সেকশনে। আচ্ছা, শুষ্ক ইথার কি? ভাই ইথার নিয়ে পরে পড়বো আমরা, এখন ইথার জানা লাগবে না। জাস্ট জেনে রাখো অ্যালকোহলে যেমন ROH থাকে, অক্সিজেনের পাশে যে হাইড্রোজেনটা থাকে ওই হাইড্রোজেনের জায়গায় যদি আর একটা আর থাকতো তাদেরকে আমরা ইথার বলি। আর ড্রাই ইথার মানে এখানে এটা কোনো পানিতে মিশানো হয় নাই বা কোনো জলীয় দ্রবণ না। ভাই কিটোনের কনসেপ্ট এখন লাগবে না, এখন অ্যালডিহাইড পড়ো, অ্যালডিহাইড এনাফ, তোমাদের লেভেল অ্যালডিহাইড এনাফ, কিটোন এখন পড়তে হবে না। ভাইয়া O2 মাইনাস আর হচ্ছে Na প্লাসে কার আকার বড়? এই তো ভাই ভালো কোশ্চেন করছো। এটা হচ্ছে তোমাদের চ্যাপ্টার 4 এর পড়া, সেটা হচ্ছে O2 মাইনাস আর Na প্লাসের মধ্যে কার আকার বড়। ভাইয়া দেখো, যখন আমরা কোনো আয়নিক ব্যাসার্ধ বের করব তখন আমরা দুইটা জিনিস হতে পারে, এক হতে পারে এদের ইলেকট্রন সংখ্যা সেম, এক হতে পারে এদের প্রোটন সংখ্যা সেম। তো তুমি যে কোশ্চেনটা করছো O2 মাইনাস আর Na প্লাস, দেখো এখানে দুইটারই ইলেকট্রন সংখ্যা কিন্তু সেম,
O2 মাইনাস ইলেকট্রন সংখ্যা 10, Na প্লাস ইলেকট্রন সংখ্যা 10। তাহলে আমরা এখন দুইটার জন্য কনসিডার করব, দেখো যেহেতু ইলেকট্রন সংখ্যা সেম, অর্থাৎ বাইরের শেলে কয়টা ইলেকট্রন আছে এবং তাদের মধ্যে কিরকম বিকর্ষণ হচ্ছে সেটাকে আমরা সেম ধরে নিচ্ছি। এবং আমরা তাহলে আলোচনাটা করব মেইনলি হচ্ছে কয়টা প্রোটন আছে এবং কি পরিমাণ আকর্ষণ কাজ করতেছে। দেখো ভাই, Na প্লাসে প্রোটন আছে হচ্ছে তোমার 11টা, আর O2 মাইনাসে প্রোটন আছে হচ্ছে তোমার 8টা। তার মানে আকর্ষণ অবশ্যই সোডিয়াম Na প্লাসে বেশি, এই কারণে আকার Na প্লাসে কম হবে এবং O2 মাইনাসে বেশি হবে। আবার সেম জিনিসটা যদি তোমার কোশ্চেনটা এরকম হতো যে Na প্লাস আর হচ্ছে Na এই দুটার মধ্যে কার আকার কম বেশি, তাহলে ভাইয়া দেখো আমাদের প্রোটন নাম্বার সেম, তাহলে আকর্ষণ মোটামুটি সেম, এবং আমরা তখন হিসাব করব ইলেকট্রন সংখ্যা দিয়ে। Na প্লাসে ইলেকট্রন থাকে 10টা এবং Na তে ইলেকট্রন থাকে 11টা। তো আমরা যেটা করব, আমরা দেখবো যে কার বিকর্ষণ বেশি, 10টা ইলেকট্রন থাকলে বিকর্ষণ বেশি না 11টা ইলেকট্রন থাকলে বিকর্ষণ বেশি। অবশ্যই 11টা ইলেকট্রন থাকলে বিকর্ষণ বেশি, তাই হচ্ছে আকারটা Na এর বড় হবে, Na প্লাসের ছোট হবে। এই কারণে আমরা রুল অফ থাম একটা রাখতে পারি, সেটা হচ্ছে প্রত্যেক মৌলর চেয়ে তার ক্যাটায়নের আকার ছোট, প্রত্যেক মৌলর চেয়ে তার অ্যানায়নের আকার বড়। এই রুল অফ থামটা সবাই মনে রাখবে। আচ্ছা, এই রিদি কোশ্চেন করছে প্যারালডিহাইড কি, প্যারালডিহাইড কি করে তৈরি হয়? ভাই, প্যারালডিহাইডকে ঘুমের ওষুধ হিসাবে খাওয়া হয় এবং প্যারালডিহাইড কি বলে ইন্টারনেট পড়া আছে। এই যে কোশ্চেন ব্যাংকে আছে ভাইয়া, কোশ্চেন ব্যাংকে এরকম অনেক কোশ্চেন থাকে, সব কোশ্চেন বইতে এনডিসিতে আসে না। আর তোমরা যারা হচ্ছে কোশ্চেন ব্যাংক বা বিগত বছরের কোশ্চেনে একটা দুইটা কঠিন কোশ্চেন দেখে ভাবতেছো যে ভাই এটা তো আমি পারি না, তাহলে কি আমার চান্স হবে না? তোমাদের জন্য বলি ভাই, 50টা কোশ্চেন আসলে তুমি হয়তো একটা পারতেছো না, বাকি 49টা কিন্তু পারো। তো তুমি একটা কোশ্চেন পারো না দেখে হাই হতাশ করো না যে ভাই আমি কি চান্স পাবো না। তুমি অবশ্যই চান্স পাবে যদি তুমি বাকি 49টা ঠিক মতো অ্যান্সার করতে পারো। কিন্তু তুমি যদি ওই একটা কোশ্চেন কারেক্ট করার জন্য ওই দিকে কনসেন্ট্রেট করো, বাকি যে 49টা কোশ্চেন আসবে সেগুলোতে তুমি কিন্তু ভালো করতে পারবে না। এবং চান্স কিন্তু তারাই পায় না যারা হচ্ছে ওই একটা কোশ্চেন পারছে, চান্স তারাই পায় যারা বাকি 49টা পারছে। তাহলে ভাইয়া ওই একটা কোশ্চেন কি কেউ পারে না? হ্যাঁ ভাইয়া, ওই একটা কোশ্চেনও কয়েকজন পারে। যারা পারে তারা একদম মানে হচ্ছে গ্রুপ 1 একদম প্রথম দিকে থাকে, মানে তারা হচ্ছে সবচেয়ে ভালো স্টুডেন্টদের মধ্যে একজন। তুমি যদি মনে করো যে হ্যাঁ ভাই আমি তো বাংলাদেশের সবচেয়ে ভালো স্টুডেন্টদের মধ্যে একজন, তাহলে ভাইয়া তুমি 49টা কোশ্চেন শেষ করে তারপর ওই একটা কোশ্চেনের জন্য পড়ো। কিন্তু তোমার যদি মনে হয় যে না ভাইয়া আমি বাংলাদেশের সবচেয়ে ভালো স্টুডেন্টদের মধ্যে একজন না, তাহলে তোমার জন্য আমার সাজেশন হবে 49টা কোশ্চেনের জন্য পড়ো, ওই একটা কোশ্চেন তুমি অ্যান্সার না করলেও চলবে। আমি যখন নটরডেমে ভর্তি পরীক্ষা দিয়েছি 2019 সালে, আমি 17 সালে পরীক্ষা দিয়েছি, আমি হচ্ছে এইচএসসি 19 ব্যাচ। আমি কিন্তু ভাইয়া মাত্র 50-এর মধ্যে 39টা কোশ্চেন অ্যান্সার করেছিলাম এবং 39টার মধ্যে আমার 38টা কোশ্চেন হয়েছিল, একটা ভুল গেছে। আমি জানতাম না যে মাইনাস মার্কিং নেই, জানলে আমি বাকিগুলো অ্যান্সার আন্দাজ অ্যান্সার করতাম, আমার ওখান থেকে আরো 5-6টা হয়ে যেত। আমি কিন্তু ভাই মাত্র 38টা কোশ্চেন পেরে আমি কিন্তু গ্রুপ 3-তে ছিলাম, অর্থাৎ আমার পজিশন ছিল 250 থেকে 375-এর মধ্যে। তো তোমরা যারা একটা কোশ্চেন কঠিন দেখে ভাবতেছো ভাই এটা না পারলে কি হবে না হবে, তাহলে কিন্তু ভাই মানে তারা কিন্তু আসলে বিগার পিকচারটা দেখতেছো না। তুমি যেগুলো পারো সেগুলো অ্যান্সার করো, তাহলেই হবে। একজন কোশ্চেন করছে ভাইয়া মিলাইছিলেন কিভাবে? ভাই আমি জানতাম তো আমি কি অ্যান্সার করে আসছি, আমার একটাতেই প্রবলেম ছিল, আমি ওইটা পরে এসে চেক করছি, ওটা ভুল হয়েছে, বাকি সব আমার ঠিকই ছিল। আচ্ছা, এই আর কোনো কোশ্চেন আসতেছে না, তাহলে কিন্তু আমি ক্লাস শেষ করে দেবো। তোমাদের জন্য 1 মিনিট টাইম। ভাইয়া শুনতে পাচ্ছেন? যে কোনো কোশ্চেন নটরডেম ভর্তি নিয়ে 2 মিনিটের মধ্যে করে ফেলো। হ্যালো, সবুজ ভাই কিছু বললেন? জি ভাই, আপনার নেট প্রবলেম হচ্ছিল, এখন ঠিক আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। ভাই হলেন ঠিক তো? আচ্ছা, অ্যালকোহলের পিএইচ কত এবং কেন? আচ্ছা দিব্য, অ্যালকোহল হচ্ছে মানে একটু ঝামেলা। কিভাবে ঝামেলা আমি একটু বলি। দেখো তুমি তোমার, আচ্ছা আমার তো স্ক্রিনশট দেওয়া নেই, আমি একটু মুখে মুখে বলি, তুমি একটু তোমরা যারা শুনতেছো তারা একটু তাদের হাতের কাছে যে খাতাটা আছে সেই খাতাটা আঁকো। দেখো আমরা যখন একটা পানি আঁকি, পানিতে আসলে কি থাকে? একটা হাইড্রোজেন থাকে, তারপর একটা অক্সিজেন থাকে, তারপর একটা হাইড্রোজেন থাকে। এখন আমি হাইড্রোজেন অক্সিজেন হাইড্রোজেন এর মধ্যে যদি একটা হাইড্রোজেনের জায়গায় রিপ্লেস করে সেখানে একটা আর বসায় দেই, তাহলে কি আমি অ্যালকোহল পাচ্ছি না? তাহলে ভাই দেখো আমি বলতে পারি না যে পানি থেকে আমি অ্যালকোহলে যেতে পারতেছি। তাহলে ভাই দেখো পানি আসলে আমার যে বিক্রিয়া দিবে অ্যালকোহলও মোটামুটি সেম কাজগুলোই করবে, কিন্তু অ্যালকোহলের আসলে হচ্ছে তোমার রিয়াক্টিভিটি একটু কম, ওর রিয়াকশন করার হার একটু কমে যাবে। তো এইসব নিয়ে আমরা পরে আলোচনা করব। এখন খেয়াল করো, পানি যেমন উভধর্মী, পানি কি করে? পানি H+ দিতে পারে, OH- দিতে পারে, ডিপেন্ড করে কার সাথে রিয়াক্ট করতেছে। অ্যালকোহলও তেমনি উভধর্মী। কারণ কি? তুমি যদি অ্যালকোহলকে অ্যাসিডের সাথে বিক্রিয়া করাও, ও তখন ক্ষারের মতো কাজ করবে। তুমি যদি অ্যালকোহলকে ক্ষারের সাথে বিক্রিয়া করাও, ও অ্যাসিডের মতো কাজ করবে। তো এই কারণে অ্যালকোহলের পিএইচ আসলে তুমি সরাসরি বলতে পারবে না, ডিপেন্ড করবে কোন স্টেটে আছে তার উপর।
আচ্ছা, ডেরিলিন কি ভাইয়া? ভাই ডেরিলিন হচ্ছে একটা পলিমার। ডেরিলিনটা আমার ঠিক এক্স্যাক্টলি মনে নাই, আহ, এইটা সংকেতটা তোমাদের বই দেওয়া আছে। আর তোমাদের অনেকগুলো পলিমারের নাম দেওয়া আছে যেগুলো তোমাদের এখন না জানলেও চলবে, এখন জাস্ট নামটা জেনে রাখো তাহলেই হবে। ডেরিলিন একটা পলিমার, এর বেশি আমার ঠিক মনে পড়তেছে না এখন। তোমাদের বই কি দেওয়া আছে? আচ্ছা ভাই, কারিকুলামে যদি ফুল সিলেবাস বলা থাকে কভার করতেছেন না। আচ্ছা ভাই, তোমার হচ্ছে নটরডেম ভর্তি পরীক্ষা, হলি ক্রস ভর্তি পরীক্ষা কি হবে সেটা আমি ঠিক করব না, উদ্ভাসের সোহাগ ভাইয়া ঠিক করবেন না, সেটা ঠিক করবেন নটরডেমের অথরিটি, হলি ক্রসের অথরিটি। আমাদের বছরের আগের বছর পর্যন্ত কিন্তু রিটেন কোশ্চেন হয়েছে নটরডেমে। আমি পরীক্ষার আগের রাত্রেবেলা জানতে পারছি আমাদের এমসিকিউ হবে। কিভাবে জানতে পারছি? আমার এক ফ্রেন্ডের কোনো এক থ্রুতে, অথরিটির কোনো একজনের সাথে সম্পর্ক ছিল, সেই থ্রুতে আমি জানতে পারছি। এবং আমের ছাড়া যে বাকি 20,000 স্টুডেন্ট পরীক্ষা দিচ্ছে তাদের মধ্যে অ্যাটলিস্ট 18 থেকে 19,000 মানুষই জানতো না কি আসবে ভর্তি পরীক্ষায়। আমরা পরীক্ষা হলে গেছি, গিয়ে জাস্ট এমসিকিউ আনসার করে আসছি। তো তুমি যে বলতেছো ভাই আমরা তোমাকে বলতে পারবো না কি হবে না হবে, তুমি সার্কুলারটা দেখো। নটরডেমে সার্কুলার দেয় প্রতি বছর পেপারে, সার্কুলারটা দেখবে, সার্কুলার থেকে তোমাদের উদ্ভাসও বলে দিবে যে কি হবে না হবে, ক্যালকুলেটর ব্যবহার করতে দিবে নাকি দিবে না, তোমরা কি মাইনাস মার্কিং থাকবে নাকি থাকবে না, মোটামুটি সার্কুলারে সবই বলা থাকবে। শর্ট সিলেবাস হবে না ফুল সিলেবাস হবে, সবই বলা থাকবে। আর তোমরা যে বলতেছো যে যদি ফুল সিলেবাস হয় তাহলে কি হবে, ভাই উদ্ভাস তোমাদের ফেলে দিবে না, যদি ফুল সিলেবাস হয় তোমাদের সেই ব্যবস্থা নেওয়া হবে। এখন আপাতত শর্ট সিলেবাস পড়ো, কারণ খুব সম্ভবত তোমাদের শর্ট সিলেবাসে পরীক্ষাটা হবে। আচ্ছা, জৈব যৌগ সহজভাবে শেখার কোনো নিয়ম আছে? ভাই বিশ্বাস করো, তোমরা যে জৈব যৌগটা পড়তেছো এটা হচ্ছে দুনিয়ার সবচেয়ে সহজ টপিক। ইন্টারে যে জৈব যৌগ পড়বা সেটা হচ্ছে দুনিয়ার সবচেয়ে কঠিন টপিকগুলোর মধ্যে একটা। এখন জৈব যৌগকে কঠিন বইলো না, তাহলে ইন্টারের জৈব যৌগ লজ্জা পাবে। আইসিটি থেকে কি কোশ্চেন আসবে? ভাইয়া আমার যতটুকু মনে পড়ে নটরডেমে 2017 সালে মানে আমরা যে পরীক্ষা দিয়েছিলাম সেখানে বাংলা, আইসিটি, ইংলিশ সব কোশ্চেন আসছে। তো আইসিটি আসতেও পারে, তোমাদের সার্কুলার দেখতে হবে, আমি আসলে শিওর না। এনডিসিতে নেগেটিভ মার্কিং নেই, আমি যেবার পরীক্ষা দিচ্ছি সেবার ছিল না, এরপরে কখনো ছিল না, আমি আসলে কিছুই জানি না, কারণ আমি একবারই পরীক্ষা দিছি, এর আগেও দিই নেই পরেও দিই নেই, আমি আসলে জানি না। আর নটরডেমের পরীক্ষাগুলো হচ্ছে অনেকগুলো ব্যাচে হয়, তো এক এক ব্যাচে এক এক রকম কোশ্চেন হয়। এই কারণে তোমাদের মনে হতে পারে যে ভাইয়া, আচ্ছা হলিক্রস মেবি সেম জিনিসই হয়, তোমাদের মনে হতে পারে যে ভাইয়া মানে কোশ্চেন তো এক এক ব্যাচে সহজ এক এক ব্যাচে কঠিন হতে পারে। ভাই নটরডেম অথরিটি এটা ম্যানেজ করেই নেয়, কোন ব্যাচে সহজ কোশ্চেন কঠিন কোশ্চেন হলে ওরা ওইভাবে ওইটা হিসাব করে নেয়, তো তোমাদের ওটা টেনশন করা লাগবে না। আহ, আচ্ছা মোটামুটি সবই তো answer দিয়েছি, আর কোনো কোশ্চেন আছে? ভাইয়া আমরা মনে হয় তাহলে শেষ করতে পারি। হ্যাঁ ভাই, মোটামুটি শেষ করে দিতে পারি। আচ্ছা ঠিক আছে ভাইয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা ভাই, একটা Q&A কোশ্চেন, থেকে। সেটা হচ্ছে জিকে কি আসবে নটরডেমে? ও ভাই এটা কি আচ্ছা, আপনি কিছু জানেন? জেনারেল নলেজ কি আসবে নাকি ওদের? একজন কোশ্চেন করছে দেখলাম, সবুজ ভাই। হ্যাঁ জি ভাইয়া দেখেছি, এটা আসলে বুঝতে আচ্ছা পারছি না। ভাইয়া, আপাতত ধরে নাও আসবে না, কারণ তুমি যদি ধরো যে আসবে এবং তুমি পড়তেছ না তাহলে তোমার টেনশনে তোমার পড়ালেখা হবে না। তো এখন আপাতত ধরে নাও, আমরা অপটিমিস্টিক ভাবে চিন্তা করি যে জেনারেল নলেজ আসবে না। আর যদি আসে একটা কোশ্চেন আসবে এবং আমরা বাকি 49টার জন্য পড়বো, এবং আমরা যদি 49টা পড়ে 49টা ঠিক করতে পারি তাহলে নটরডেম খুঁজে পাবে না যে কাদের আসলে গ্রুপ 1-এ দিবে কাদের গ্রুপ 2-তে দিবে, কারণ দেখা যাবে সবার মার্কস 49 এবং সবাই ফার্স্ট হয়ে গেছে। তো কেউ টেনশন করো না, সবাই জাস্ট নিজের প্রিপারেশনটা ভালো মতো নাও। আচ্ছা সবুজ ভাই, তাহলে শেষ করে দেন আপনি। ঠিক আছে ভাই, ওকে। আচ্ছা। তো ধন্যবাদ নমিতা আপু এবং হাসিব ভাইয়াকে সুন্দরভাবে ক্লাসটি শেষ করতে হেল্প করার জন্য। আর এখন যদি তোমাদের উদ্ভাস সম্পর্কিত কোনো কোশ্চেন থেকে থাকে তাহলে জিজ্ঞেস করতে পারো, আর কারো যদি কোনো কোশ্চেন না থেকে থাকে তাহলে তারা চাইলে লিভ নিতে পারো। লুবা কোশ্চেন করেছে যে ভাইয়া হোলি ক্রসে এক্সাম কবে হতে পারে? আচ্ছা এটা আগে বলা সম্ভব না, তোমাদের হোলি ক্রসে যখন সার্কুলার দিবে তখন জানতে পারবে। আর দিদি কোশ্চেন করেছে যে ভাই আমাদের কতদিন এক্সাম হবে? তুমি কিসের এক্সামের কথা বলছো একটু যদি জানো। আচ্ছা তোমাদের 8টা ফাইনাল মডেল টেস্ট হবে, আর মডেল টেস্টের রুটিন ওয়েবসাইটে পাবলিশ করে তোমাদেরকে জানানো হবে।
যেহেতু এই ছিল তোমাদের কোশ্চেন, তাহলে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।